টপিক কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। আজকে এই যে পড়ানো হবে এই টপিক থেকে সবথেকে বেশি কোশ্চেন ফ্রেম হয় তোমাদের নিট, যেই মেন বা যেই অ্যাডভান্স বলো। চেপটা পড়ালাম যেই মেন বা যেই অ্যাডভান্স বলো। যেই অ্যাডভান্স অনেক পুরনো, ঠিক আছে, 1987 বা 86 এই সালে এসেছিল। কোশ্চেনটা দেখো, যেই মেন 2000 কত সালে এসছে, 19 সালে এসছে। যেই মেন 2019 সালে এসছে, কি এসছে? অ্যাডভান্সের কোশ্চেন, ঠিক আছে। এই কোশ্চেনটা হচ্ছে যেই অ্যাডভান্সের কোশ্চেন 2017 বা 2022 এরকম এসছে। কোশ্চেনটা বলা হচ্ছে এ চার্জ কিউবস ইজ সারাউন্ডেড বাই, যে বাঁদিকের তল এটা হচ্ছে সেই তলটা, এই তলের এটা আধানটা ধরো, এই ঠিক মাঝে এরকম করে প্রবেশ করানো আছে। তাহলে এই আধানটার মাঝে এরকম করে প্রবেশ করানো আছে, তাহলে অর্ধেকটা থাকছে ভেতরে আর অর্ধেকটা থাকছে বাইরে। আধানের অর্ধেকটা কিউবের ভেতরে, আধানের অর্ধেকটা কিউবের বাইরে। তাহলে আমরা যেই যে টপিকগুলো পড়বো সেগুলো তোমাদের একবার বলে দিই। প্রথম আমরা পড়বো হচ্ছে দ্বিমেরু ভ্রামক, ঠিক আছে, বা তড়িৎ দ্বিমেরু বলে যা হয় এটাকে। প্রথম পড়বো আমরা দ্বিমেরু। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বলরেখা, ঠিক আছে, যেটাকে আমরা ইলেকট্রিক ফোর্স লাইনও বলি, বলরেখা। 3 নম্বর আমরা পড়বো ফ্লাক্সের ব্যাপারে, ফ্লাক্সের কনসেপ্ট। এবং 4 নম্বর আমরা পড়বো গাউসের উপপাদ্য, ঠিক আছে। এই 4টে জিনিস আজকে আমরা পড়বো এবং প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু যেই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, হোক সেটা সেমিস্টার 3 বা হোক সেটা যেই, সেই সমস্ত কোশ্চেনগুলো আমরা এখানে পড়বো। তো প্রথম টপিক আমাদের হচ্ছে দ্বিমেরু। জিনিসটা কি? দ্বিমেরু হচ্ছে দুটো আধান যারা পরস্পর বিপরীত। একটা আধান হচ্ছে প্লাস কিউ মানের আধান, আর একটা আধান হচ্ছে মাইনাস কিউ আধান। দুটো আধান পরস্পর বিপরীত আধান আর সমপরিমাণ বিপরীত। সমপরিমাণ মানে এরও মান এরও কিউ আর এও কিউ সমপরিমাণ কিন্তু বিপরীত, এ প্লাস এ মাইনাস। দুটো সমপরিমাণ বিপরীত ধর্মী আধান যখন এক জায়গায় এক নির্দিষ্ট দূরত্বে থাকে, ঠিক আছে, তাদের মধ্যে একটা দূরত্ব বজায় থাকে, তারা এবার যে সিস্টেমটা তৈরি করে এই সিস্টেমটাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। কি বলা হলো? এখানে একটা প্লাস কিউ আধান আছে আর এখানে একটা মাইনাস কিউ আধান আছে, ঠিক আছে। মনে করো এদের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে 2l ডিস্টেন্স, ঠিক আছে। সো প্লাস কিউ আধান আর মাইনাস কিউ আধান সমমানের আধান। মাইনাস আছে একটা, প্লাস আছে একটা, তার মানে বিপরীত ধর্মী। তাহলে সমমানের আর বিপরীত ধর্মী আধান পরস্পর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে থেকে যে সংস্থাটা তৈরি করছে সেটাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। আমি এখানে লিখে দিলাম তড়িৎ দ্বিমেরু। আর আজকে যা পড়ানো হবে, ঠিক আছে, এটার যে হ্যান্ড রিটেন নোট, সেই হ্যান্ড রিটেন নোট তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, সেই টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রোভাইড করিয়ে দেবো, ঠিক আছে। তো সমপরিমাণ দুটো আধান, এরা পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্ব থাকবে, ঠিক আছে। তারা যে সিস্টেমটা বানাবে সেটাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু, ঠিক আছে। এবার এই তড়িৎ দ্বিমেরু টোটাল আধান যদি তুমি নির্ণয় করো, টোটাল আধান তড়িৎ দ্বিমেরু, দেখো এটা হচ্ছে প্লাস কিউ, ঠিক আছে, প্লাস অফ মাইনাস কিউ, তার মানে আলটিমেটলি 0 আসছে। তড়িৎ দ্বিমেরু কিন্তু টোটাল আধান সব সময় এভরি টাইম কিন্তু 0 হবে, ঠিক আছে। এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু শর্ত, তড়িৎ দ্বিমেরু নির্ণয়ের শর্ত। তড়িৎ দ্বিমেরু যখনই কোনো অঙ্ক আমরা করব দেখবে টোটাল আধানটা সবসময় 0 হচ্ছে। এই তড়িৎ দ্বিমেরু এবার নির্ণয় করতে হবে আমাদের, যে একটা তড়িৎ দ্বিমেরু তৈরি হয়ে আছে, সেই তড়িৎ দ্বিমেরুটা আমাদের নির্ণয় করতে হবে। এইখানে একটা প্লাস কিউ মানের আধান আছে আর এইখানে একটা মাইনাস কিউ মানের আধান আছে। তো এই যে সংস্থাটা এরা পরস্পর 2l দূরত্বে আছে বা 2a দূরত্বে আছে। এই সিস্টেমটা যে কতটা শক্তিশালী সেটা আমাকে নির্ণয় করতে হবে। সেই জন্য একটা নতুন টার্মস আমাদের নিয়ে আসা হয়, সেটাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক। কি বলা হয়? তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এটা কি? তড়িৎ দ্বিমেরু ভ্রামককে আমরা পি দিয়ে ডিনোট করা হয় এবং এটি একটি ভেক্টর রাশি, ঠিক আছে। তড়িৎ দ্বিমেরু ভ্রামক কিন্তু একটি ভেক্টর রাশি, এটাও মাথার মধ্যে রেখে দিও। এবার তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি না, যে কোনো একটি আধানের মান, মানে দ্বিমেরুর যে কোনো একটি আধানের মান, আমি এইদিকে লিখে দিলাম, দ্বিমেরুর যে কোনো একটি আধানের মান নেবো আমরা। দ্বিমেরুর একটি আধানের মান, একটি আধানের মান আমরা এখানে নেব, আধানের মান, ঠিক আছে। তার সঙ্গে মাল্টিপ্লাই করব এদের দুজনের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। আধান দুটির মধ্যবর্তী দূরত্ব, আধান দুটির মধ্যবর্তী দূরত্ব, আধান দুটির
মধ্যে দূরত্ব, এইটা হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এই যে প্লাস কিউ আর মাইনাস কিউ এদের মধ্যবর্তী যে দূরত্ব, মানে এখানে আমি যে 2Lটা লিখেছি না, এই 2Lটা এটাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু দৈর্ঘ্য বলা হয়, ঠিক আছে, এটাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু দৈর্ঘ্য, ঠিক আছে। সো তড়িৎ দ্বিমেরু দৈর্ঘ্যটা কি না, দুটো আধানের মধ্যবর্তী যে দূরত্ব, একটা তড়িৎ দ্বিমেরু দুটো আধানের মধ্যবর্তী যে দূরত্ব সেটা তড়িৎ দ্বিমেরু দৈর্ঘ্য বলা হয়, এটাকে 2L বলা হয়। কোনো কোনো বইয়ে দেখবে 2A লেখা আছে, কোনো কোনো বইয়ে শুধু A লেখা আছে, তো সবকিছু একই, সবটা একই রকম। এবার টোটাল চার্জ তাহলে কি হয়, শূন্য হয়। তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে পি, পি দিয়ে ডিনোট করা হয়, এটা একটা ভেক্টর রাশি। তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি, যে কোনো একটা আধানের মান, ঠিক আছে, দুটো আধানের যে কোনো একটা আধানের মান নিলাম, তাকে আমরা গুণ করব। আচ্ছা এই গুণটা কিরকম গুণ হবে, যেহেতু এটা একটা ভেক্টর রাশি, এই গুণটা জাস্ট নর্মালি একটা গুণ, ডট প্রোডাক্টও না, ক্রস প্রোডাক্টও না। কেন না বলে দিচ্ছি শোনো। তো এখানে প্রথম আমি বলে দিলাম যে তড়িৎ দ্বিমেরু হচ্ছে একটি আধানের মান, সেটা নিলাম, আর এদের দুজনের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে 2L, ঠিক আছে। তো এলটা আমরা এইখানে কিন্তু ভেক্টর হিসেবে নেব। এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডাইরেকশন কি হবে, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডাইরেকশন অল টাইম মাইনাস থেকে প্লাসের দিকে। তড়িৎ দ্বিমেরু ভ্রামক, ঠিক আছে, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডাইরেকশন বা অভিমুখ ডাইরেকশন যদি বলা হয় সেটা হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে অল টাইম। এর এসআই একক যদি আমাদের এখানে নির্ণয় করতে হয়, এসআই একক, তাহলে কুলম, কুলম ডট মিটার হবে। আর সিজিএস এককে যদি আমরা এখানে নির্ণয় করতে হয় সেটা হচ্ছে আমাদের স্ট্যাট কুলম, আর কি হবে, সেন্টিমিটার হবে, ঠিক আছে। সো স্ট্যাট কুলম সেন্টিমিটার আর কুলম সেন্টিমিটার। এবার এর মাত্রাটা তোমরা একটু চেষ্টা করবে বাড়ির কাজটা, ঠিক আছে, মাত্রাটা তোমরা করে রাখবে। সো একটা ত্রিভুজ আছে ধরো, ঠিক আছে, একটা হচ্ছে, এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের এই জায়গায় একটা +2q আধান আছে। কোশ্চেনটা এইচসি ভার্মার কোশ্চেন, +2q মানের আধান আছে। এইখানে একটা -q আধান আছে এবং এই জায়গাতেও একটা -q আধান আছে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে ছোট হাতের a। তোমাকে এখানে যেটা জিজ্ঞাসা করা হয়েছে, এই যে সংস্থাটা এখানে তৈরি হয়েছে, এই সংস্থাটার দ্বিমেরু ভ্রামক নির্ণয় করতে বলা হয়েছে। কি বলা হচ্ছে, দ্বিমেরু ভ্রামক এখানে নির্ণয় করতে বলা হয়েছে। কি করে নির্ণয় করবে, এই যে +2q আধান, এই আধানটাকে, এই যে +2q মানের আধানটা এই উপরটায় আছে, এই +2q মানের আধানটাকে এরকম করে লিখতে পারি কি, এইদিকে +q আধান দিলাম, এইদিকেও একটা +q আধান দিলাম, এখানে -q আধান আছে এবং এইদিকেও -q আধান আছে এবং প্রতিটা বাহুর দৈর্ঘ্য a, লিখতে পারি। আচ্ছা তাহলে দেখো এই যে এইদিকে যে -q আর +q, এইদিকে একটা তড়িৎ দ্বিমেরু তৈরি করছে। সেম এইদিকে যে +q আর -q, এটাও একটা তড়িৎ দ্বিমেরু তৈরি করছে। এই যে তড়িৎ দ্বিমেরুটা এখানে তৈরি করছে, এটা ধরলাম আমি p, এটাও তাহলে p হবে। তাহলে p সমান আমরা কি লিখবো, তড়িৎ দ্বিমেরুটা, তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা কি লিখবো, যে কোনো একটি আধানের মান, যেটা হচ্ছে আমাদের q, যে কোনো একটি আধানের মান, আর এদের মধ্যবর্তী দূরত্ব ইনটু a। এখানে 2a বললে 2a হতো, 2l বললে 2l হতো, যেমন এখানে বলেছে আমি সেরকম করেছি। এ তো ভেক্টর রাশি আছে, তা এবার আর হচ্ছে এর তো ডাইরেকশন থাকবে একটা, তাই না। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের তো একটা ডাইরেকশন আছে, কোন দিকে, মাইনাস থেকে প্লাসের দিকে। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডাইরেকশন কোন দিকে, মাইনাস থেকে প্লাসের দিকে। আমি এখানে এর সাইনটা চেঞ্জ করলাম। আর একটা আমরা কি নেবো, তাহলে মাইনাস থেকে প্লাসের দিকে, এই দিক বরাবর আমাদের তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক যেটা, সেটা আমাদের হচ্ছে। তার মানে আমি যদি এখানে একটা পয়েন্ট টানি, এখানে একটা পয়েন্ট যদি আমি টানি, ঠিক আছে, তাহলে এই যে এই লাইনটাকে আমি এই দিকে দিতে পারি, ঠিক আছে, একটু ছোট করে দিই, তাহলে এই লাইনটাকে এনে আমি এইখানে রাখতে পারি এবং এই লাইনটাকে টেনে আমি এই দিকে রাখতে পারি। যেহেতু এটা ভেক্টর রাশিতে এক জায়গা থেকে এক জায়গায় সরিয়ে আমি রাখতে পারি। তাহলে রেজাল্টেন্ট কোন দিকে যাবে, এদের মাঝ বরাবর যাবে নাকি রেজাল্টেন্ট, অবশ্যই এদের মাঝ বরাবর রেজাল্টেন্ট যাবে। তাহলে এই দিকে এদের মধ্যে টোটাল অ্যাঙ্গেলটা কত, 60 ডিগ্রি, কারণ এটা একটা সমবাহু ত্রিভুজ, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, আর এটাও হতো 60 ডিগ্রি, তাই না। তাহলে এটা তো 60 ডিগ্রি হবেই। তাহলে 60 ডিগ্রি যদি হয়, এটাও p, এটাও p, p এর মানটা আমরা বের করেছি qa। এবার রেজাল্টেন্ট, এটা শুধু p বেরিয়েছে, এবার p নেট বা রেজাল্টেন্টটা কি হবে, সেটা কি হবে, p নেট সেটা কি হবে
দুটো ভেক্টর যদি পরস্পর 60 ডিগ্রি কোণে থাকে, সমমানের ভেক্টর, তাদের রেজাল্টেন্ট হয় √3 টাইমস ওই ভেক্টরটার মান, √3 টাইমস পি। তাহলে √3 কিউ ইন্টু এ, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই সি ভার্মার কোশ্চেন করব। সুষম তড়িৎ ক্ষেত্রে যদি আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামক রাখি, সুষম তড়িৎ ক্ষেত্রে, সুষম তড়িৎ ক্ষেত্রে, ঠিক আছে, তড়িৎ দ্বিমেরু কেমন হবে, কেমন তড়িৎ দ্বিমেরু যদি আমরা রাখি তাহলে পুরো সিস্টেমটা কেমন থাকবে। সুষম তড়িৎ ক্ষেত্র কেমন হয়, সুষম তড়িৎ ক্ষেত্র এরকম হরাইজন্টাল হয় সব সময়, ঠিক আছে, মানে প্রত্যেকটা লাইনের সাথে হরাইজন্টাল থাকবে, এটা আমরা আগের দিনের লেকচারে কিন্তু বলেছি। এবার এই তড়িৎ দ্বিমেরু যে আছে, সরি ইলেকট্রিক ফিল্ড আছে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এর এইখানে একটা আধান আছে ধরো -q আধান, আর এই জায়গায় আরেকটা আধান আছে +q আধান। এবার এদের দুজনাকে আমি যুক্ত করে দিলাম, বাস্তবে কিন্তু এটা থাকে না। তাহলে এই +q আধানের উপর আলটিমেটলি এইদিকে একটা বল প্রয়োগ হবে যেটা QE, অবশ্যই সেটা পজিটিভ কারণ ইলেকট্রিক ফিল্ডের দিকে। আর এই -q ঠিক বিপরীত দিকে একটা বল প্রয়োগ হবে যেটা হবে -QE, ঠিক আছে। প্লাস আধানের ওপর বল কোন দিকে প্রয়োগ হয়, যেদিকে ইলেকট্রিক ফিল্ড থাকে। F সমান কি হয়, সরি E সমান কি হয়, F/Q হয়। সো E এর যেদিকে ডাইরেকশন, F এরও সেদিকে ডাইরেকশন, কিন্তু Q কে পজিটিভ হতে হবে। যদি Q নেগেটিভ হয় তাহলে ডাইরেকশন উল্টো দিকে হয়ে যায়। তার মানে এখানে যদি সুষম তড়িৎ ক্ষেত্রে কোনো আমরা দ্বিমেরু ভ্রামককে বসাই তাহলে তার উপর যে F নেটটা কি হলো, 0 হলো। F সমান কি হয়, QE, তাই টোটাল QE কত, F সমান একটা হচ্ছে +QE যেটা হচ্ছে ওপরের দিকে, তারপরে আবার প্লাস দিয়ে -QE, আলটিমেটলি তো 0। তার মানে এই দ্বিমেরু যেটা আছে, এই দ্বিমেরুটার দৈর্ঘ্য আমি 2a ধরলাম। এই যে দ্বিমেরুটা আছে আলটিমেটলি এই দ্বিমেরুটার ওপরে কিন্তু কোনো বল প্রয়োগ হবে না। বল প্রয়োগ যদি না হয় তাহলে অ্যাক্সেলারেশন কত, 0, ভেলোসিটি কত, সেটাও 0। আর সেন্টার অফ মাস তার মানে এ স্টেশনারি, মানে সেন্টার অফ মাস মানে এরকম এক জায়গায় ফিক্স থাকবে, এই অ্যাঙ্গেল বরাবর এক জায়গায় জাস্ট এরকম ফিক্স থাকবে। মানে তুমি যদি একে এমনি করে ঘুরিয়ে ছেড়েও দাও বা এরকম যদি করে, জিনিসটা একই জায়গায় ফিক্স থেকে ঘুরবে এরকম, তাহলে এর যে সেন্টার অফ মাস সেটা কি স্থির বা স্টেশনারি বলা হয়। এটা সেন্টার অফ মাস এর স্থির থাকবে। তাহলে এই +q মানের আধানটা দ্বিমেরুটাকে এই দিক বরাবর ঘোরানোর চেষ্টা করবে ক্লকওয়াইজে, আর এই -QE বলটা কি করবে, এই দিক বরাবর ঘোরানোর চেষ্টা করবে। এটা কি বল, এই যেই বলটা ঘুরাবে বলছি এটা কি বল, এটাকে বলা হয় টর্ক বলা হয়। এটা টর্ক কি, টর্ক হচ্ছে এক ধরনের বল যেটা কোনো একটা বস্তুকে কি করে, একটা অক্ষ বরাবর ঘুরতে সাহায্য করে, অক্ষ বরাবর ঘোরায়। লিখে দিলাম টর্ক কি, অক্ষ বা কেন্দ্র বরাবর, অক্ষ বা কেন্দ্রের চারপাশে ঘোরায়, কেন্দ্রের চারপাশে ঘোরায়, ঠিক আছে, চারপাশে ঘোরায়। এটা হচ্ছে আমাদের টর্ক। এবার এই টর্ক সমান হয় সবার আগে বল ইনটু লম্ব দূরত্ব, বল ইনটু লম্ব দূরত্ব, এটা হচ্ছে টর্ক। এবার শোনো, এইখানে এই পয়েন্টটাকে আমি নাম দিলাম A, এই ওপরের যে পয়েন্টটা এটাকে নাম দিলাম B, আর এই জায়গা থেকে এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এদিকে, আর ওপর থেকে আরেকটা আমি এখানে লাইন টানলাম, এটা কি হলো লম্ব দূরত্ব, এটা হচ্ছে C। তাহলে এই ছবি এই ABC ত্রিভুজটাকে যদি আমি এইখানে আঁকি তাহলে এই দিকটা হচ্ছে আমাদের AB, ঠিক আছে, এটা হচ্ছে A, এটা হচ্ছে C, আর এই দিক বরাবর যে ডাইরেকশন এই ডাইরেকশনটা হচ্ছে B, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা এইখানে ধরো এই যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে এই লাইনটা, এটা তড়িৎ বলরেখা, এই তড়িৎ বলরেখা ইলেকট্রিক ফিল্ডের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে এই অ্যাঙ্গেলটা কত, থিটা। যদি থিটা হয় তাহলে এইখানের অ্যাঙ্গেলটাও তো থিটা হবে, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আমার চাই লম্ব দূরত্ব BC চাই আমার, তাহলে BC সমান এটা BC, আচ্ছা এরকম লিখতে পারি সাইন থিটা সমান কি লিখতে পারি, সাইন থিটার সমান লিখতে পারি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব মানে হচ্ছে BC আর অতিভুজ হচ্ছে AB। তাহলে এখান থেকে BC সমান আসছে AB টা কি, A থেকে B টা কি 2A, সো 2A সাইন থিটা, এটা হচ্ছে আমাদের কি
না লম্ব দূরত্ব যেটা। বল কোনটা, আমাদের বল তো কিউ ই আছে, সো কিউ ই, ঠিক আছে। আর এখানে হচ্ছে লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব কোনটা, 2a sin থিটা, 2a sin থিটা সমান এটা কি এরকম। তার মানে এই যে সাইন থিটাটা, এটা কি কার সাইন থিটা, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড। এইখানটা যদি একটু সাজিয়ে লেখা হয় এটাকে এরকম লেখা যায় কি, দেখো কিউ আর 2a, কিউ আর 2a, 2a তার সঙ্গে কিউ আর এদিকে হচ্ছে ই সাইন থিটা, তাহলে 2a ইন্টু কিউ এটা সমান পি, আর এই যে ই সাইন থিটা এটা সমান ই সাইন থিটায় লিখলাম। তার মানে যেটা আমাদের টর্ক সেটা কি এলো পি ক্রস ই, এবং এগুলো সবই ভেক্টর রাশি। এটা হচ্ছে টর্কের সূত্র। একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের উপরে যে টর্ক প্রয়োগ হয় সেটা হচ্ছে এটা পি ক্রস ই হয়। সুষম তড়িৎ ক্ষেত্রের উপরে, সুষম তড়িৎ ক্ষেত্রে, সুষম তড়িৎ ক্ষেত্রে, সুষম তড়িৎ ক্ষেত্রে যে যদি কোনো আমরা তড়িৎ দ্বিমেরু রাখা হয়, সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর ওপর, তড়িৎ দ্বিমেরুর ওপর, ঠিক আছে, 1 নম্বর বল প্রয়োগ হয় না, বল প্রয়োগ হয় না, কখনোই হয় না, ঠিক আছে, বল প্রয়োগ হয় না। আর টর্ক কিন্তু থাকে, টর্ক হয়, ঠিক আছে, এটা টাও, টর্ক কিন্তু হয়। এবার টর্কটা ডিপেন্ড করে, ঠিক আছে, যে আমাদের বলরেখাটা যেটা আছে তড়িৎ দ্বিমেরুটা আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন যেটা আছে তার সাথে কেমন আছে, এই তো ওইটাই আমাদের নেক্সট পার্ট হবে। সে ধরো এই দিকটা হচ্ছে আমাদের তড়িৎ বলরেখা, আমাদের যে ইলেকট্রিক ফিল্ড সেটা হচ্ছে এই দিক বরাবর, আর আমাদের যে তোমার তড়িৎ দ্বিমেরু সেটা হচ্ছে এইদিকে, এটা হচ্ছে আমাদের মাইনাস, এটা হচ্ছে প্লাস, মানে প্লাস কিউ আর এটা হচ্ছে মাইনাস কিউ। এবার এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা থাকে তখন আমাদের যে টর্ক সেটা হচ্ছে কি পি ই সাইন থিটা, এটা হচ্ছে। এবার এই যে থিটাটা কমিয়ে কমিয়ে একদম এই লাইনের সাথে ঠেকে দিয়েছি। 1 নম্বর কেস যেটা আমি যদি বলি যে এই যে আমাদের এই যে লাইনটা আছে তড়িৎ দ্বিমেরুর, এই লাইনটাকে এদিকে ঘুরিয়ে আমরা কি করেছি, এই দিক বরাবর করে দিয়েছি একদম, ঠিক আছে, মানে ইলেকট্রিক ফিল্ড যেদিকে আছে ওই দিক বরাবর আমরা বলরেখাটাকে ঘুরিয়েছি। তাহলে তখন থিটা কত হবে, সমান্তরালে থিটা থাকলে 0 ডিগ্রি, তার মানে তখন যে আমাদের টাউটা মানে তড়িৎ দ্বিমেরুটা টর্কটা কত হবে 0, কারণ সাইন 0 এর মান 0। 2 নম্বর কেস, এটা 1 নম্বর কেস। 2 নম্বর কেস, যদি এই যেটা আমাদের তড়িৎ দ্বিমেরুটা আছে এটাকে ঘুরিয়ে আমরা ধরো এরকম করে দিয়েছি, এই এরকম, ঠিক আছে, লম্ব করে দিয়েছি যদি বলি, তার মানে এখানে টাউ যেটা সেটা হচ্ছে পি ই সাইন থিটা, এবং এখানে থিটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এবং সাইন 90 1 হয় তখন টাউ হচ্ছে পিই। এটা হচ্ছে মিনিমাম মান, এটা হচ্ছে ম্যাক্সিমাম মান। তাহলে ম্যাক্সিমাম কখন হচ্ছে 90 ডিগ্রিতে আর মিনিমাম কখন হচ্ছে 0 ডিগ্রিতে। আমরা যে এটা পড়লাম যে টর্ক টাউ সমান এটা হচ্ছে পিই সাইন থিটা, যদি থিটা অনেক ক্ষুদ্র হয় তখন কি হবে, যদি থিটা অনেক ক্ষুদ্র হয়, থিটা যদি অনেক ক্ষুদ্র হয় তাহলে কি হবে, এই পার্টটা যেই জন্য, ঠিক আছে, এই পার্টটা যেই জন্য যদি থিটা অনেক ক্ষুদ্র হয় তখন সাইন থিটা কি হয়, সাইন থিটা অলমোস্ট ইকুয়াল টু থিটা, তাই না। তো টাউ সমান তখন আমরা কি লিখবো, পিই ইন্টু থিটা। ঘটনা ঘটেছে, কি ঘটনা ঘটেছে স্যার, আমি ছবিটা এইখানে আরেকবার রেখে দিচ্ছি। ইলেকট্রিক ফিল্ডটা আমাদের এই দিক বরাবর আছে, ঠিক আছে, এই দিক বরাবর একটা দুটো, আমি 3-4 এঁকে দিচ্ছি, বেশি বড় করছি না, 3টে আঁকলাম। আর এই দিক বরাবর আমাদের তড়িৎ দ্বিমেরুটা আছে, এইখানে আমাদের মাইনাসটা আছে, এই দিক বরাবর মাইনাস কিউ আধান আছে, আর এই দিক বরাবর প্লাস কিউ আধান আছে, ঠিক আছে। এইটা হচ্ছে ধরো আমাদের সেন্টার অফ মাস, ওই জায়গায় ফিক্সড আছে। এবার দ্বিমেরুটাকে যদি আমি, এইটা হচ্ছে থিটা কোণ, এই কোণটা কত, থিটা কোণ, এই দ্বিমেরুটা থিটা, এই দ্বিমেরুটা ঠিক এরকম আছে। এখন যদি এই দ্বিমেরুটাকে হালকা ওপরের দিকে টানি, হালকা ওপরের দিকে টানি তাহলে কি হবে, হালকা যেই ওপরের দিকে টানবো ইলেকট্রিক ফিল্ড তো কোন দিকে টাচ, প্লাসকে শুধু নিজের দিকে টানবে, প্লাস কিউটাকে নিজের দিকে টানবে। তাহলে এদিক বরাবর আছে, থিটাটা এইদিকে গেল, মানে থিটাটা নিচে থেকে ওপরের দিকে গেল, থিটাটা কোন দিক বরাবর গেল, এইরকম বরাবর গেল।
সো থিটা আমার এই দিক বরাবর গেল। এবার যখনই আমি থিটাটাকে এই দিকে টানবো, যে বলটা আছে সেই বলটা কি করবে, উল্টো দিকে, মানে টর্কটা উল্টো দিকে কাজ করবে। তখন কি করবে, এটা SHM করবে, এটা এরকম করে দুলতে শুরু করবে এই এই কেন্দ্রের চারপাশে, মানে কেন্দ্রটা ফিক্স থেকে, আমার হাতটা যেমন ধরো এটা হচ্ছে সেন্টার অফ মাস, তো এই জায়গাটা ফিক্স থেকে এটা এরকম করে দুলতে শুরু করবে। ঠিক আছে, তো যখন আমি এই যে তড়িৎ বলরেখাটা দ্বিমেরুটাকে আমি হালকা ওপরের দিকে সরাচ্ছি, তাহলে থিটা কোন দিকে যাচ্ছে, ওপরের দিকে, আর বল কোন দিকে প্রয়োগ হচ্ছে, নিচের দিকে। সেজন্য এইখানে এই টর্কটার আগে একটা মাইনাস চিহ্ন আসে। কি বললাম, এই টর্কটার আগে একটা মাইনাস চিহ্ন আসে। এবার বৃত্তীয় গতিতে এই টর্ক সমান হয় I ইন্টু আলফা। ঠিক আছে, আলফাটা কি, আলফাটা হয় কৌণিক ত্বরণ, আলফাটা হয় কৌণিক ত্বরণ, আর আইটা কি, এটা হচ্ছে জাড্য। ঠিক আছে, জাড্য ভ্রামক বলা হয় এটা। সো এটা হচ্ছে আমাদের জাড্য ভ্রামক। তো পি ই থিটা হয়। আচ্ছা, তার মানে মাইনাস এই পি এর জায়গায় আমি কি লিখবো, 2a ইন্টু কিউ, আর ই থিটা যেমন আছে আছে। আর এই টাউটাকে ভেঙে আমি এখানে আলফা লিখতে পারি, আর এই পুরোটার তলায় আমি আই লিখতে পারি। ঠিক আছে, পুরোটার তলায় আমি আই লিখতে পারি। সো আলফা সমান মাইনাস 2a কিউ ই বাই আই ইন্টু থিটা, এটা লিখতে পারি। আলফা সমান এখানে যেটা আসছে মাইনাস ওমেগা স্কোয়ার থিটা, এটা হচ্ছে SHM এর সূত্র, SHM এর সূত্র। এটা হচ্ছে নর্মালি যে SHM হয় সেটা না, এটা হচ্ছে অ্যাঙ্গুলার SHM। অ্যাঙ্গুলার SHM এর আলফা সমান হয় মাইনাস ওমেগা স্কোয়ার থিটা, আর নর্মালি যে আমাদের SHM হয় সেটা দেখবে A সমান মাইনাস ওমেগা স্কোয়ার থিটা হয়। তো এখানে ওমেগাটা কি, ওমেগাটা হচ্ছে কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক। তাই ওমেগাটা হচ্ছে কম্পাঙ্ক, কিন্তু সেটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। এই ওমেগা, তাহলে ওমেগা সমান আমরা, ওমেগা স্কোয়ার সমান আমরা কি দেখতে পাচ্ছি, 2a QE বাই আই, 2a QE বাই আই, বা এটাকে উপরে পি আছে, সো পি ই বাই আই লিখতে পারি। সেখান থেকে ওমেগা যেটা বেরোবে সেটা হচ্ছে রুট আন্ডার পি ই বাই আই হয়। এবার ওমেগা সমান কি হয়, 2 পাই বাই টি হয়। সেখান থেকে যদি টি বের করতে চাই তাহলে টি সমান 2 পাই বাই ওমেগা। সো ওমেগাটা 1 বাই আকারে আছে, তো উপরে আই যাবে আর নিচেই পি ই আসবে। এটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ডের সূত্র। যদি একে হালকা আন্দোলিত করা হয়, ভাইব্রেশন করা হয়, দ্বিমেরুটাকে দিয়ে ছেড়ে দেওয়া হয়, তখন তার টাইম পিরিয়ডের সূত্র হচ্ছে এটা। তাহলে ফ্রিকোয়েন্সির সূত্র কি হয়, ফ্রিকোয়েন্সি সমান হয় কি, 2 পাই ইন্টু ওমেগা। সো 2 পাই ইন্টু ওমেগা বলতে গেলে ওমেগা সমান পিই বাই আই। সো পিই বাই আই যদি করে দিই তাহলে এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সির সূত্র। ঠিক আছে, যেই অ্যাডভান্সে কিন্তু যেই মেন যেই অ্যাডভান্সে এটা জিজ্ঞাসা করা হয়েছে, যেই অ্যাডভান্সে অনেক পুরনো, যেইতে রিসেন্টলি জিজ্ঞাসা করা হয়েছে, আমরা এক্ষুনি কোশ্চেন করব, সেখানে বুঝতে পারবো। এবার এতক্ষণ গেলাম সুষম তড়িৎ ক্ষেত্র। এবার যদি অসম তড়িৎ ক্ষেত্র থাকে, অসম তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু যদি রাখা হয় তাহলে কি হয়, তড়িৎ দ্বিমেরু রাখা হয়, তড়িৎ দ্বিমেরু রাখলে কি হয় মনে রেখে দিও। এক, এখানে ফোর্স কিন্তু শূন্য হবে না, আগেরটা যেমন ফোর্স শূন্য ছিল, এটাতে ফোর্স কিন্তু শূন্য হবে না, কারণ অসম তড়িৎ ক্ষেত্র তো সব জায়গায় ফোর্স তো একরকম হবে না। তাহলে এখানে যেটা ফোর্স সেটা নট ইকুয়াল টু 0। 2 নাম্বার, এই যে টর্কটা আছে, টর্ক শূন্য হতেও পারে, শূন্য হতেও পারে আবার নাও পারে, হতেও পারে আবার নাও পারে, আবার নাও পারে, আবার নাও পারে। বুঝা গেছে? তো টর্কটা শূন্য হতেও পারে আবার নাও হতে পারে, সেটা ডিপেন্ড করছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা আর ইলেকট্রিক ফিল্ডটার মধ্যে অ্যাঙ্গেল, যেটা আমরা এখন দেখব। ধরো আমাদের যে ইলেকট্রিক ফিল্ডটা আছে এই দিক বরাবর, ইলেকট্রিক ফিল্ড ইটা এটা আছে এদিক বরাবর। ঠিক আছে, মানে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, আর এখানে একটা মাইনাস কিউ আধান আছে, এখানে একটা প্লাস কিউ আধান আছে। এটা কেমন তড়িৎ ক্ষেত্র, অসম তড়িৎ ক্ষেত্র। তাহলে মাইনাস কিউ থেকে প্লাস কিউতে আমরা জানি যে আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডাইরেকশন, সো এই দিক বরাবর কিন্তু এই ডাইরেকশনটা হবে।
ঠিক আছে। সো এই দিক বরাবর আমাদের ডাইরেকশনটা যাচ্ছে। তাহলে এখানে আমাদের যে টর্ক সেটা সমান হয় পি ই সাইন থিটা হয় কি না। এবার এখানে ইলেকট্রিক ফিল্ড আর আমাদের যে তড়িৎ দ্বিমেরু এদের দুজনের মধ্যে কোণ কত, যেহেতু দুটোই সমান্তরালে যাচ্ছে 0 ডিগ্রি, সো এখানে টাউটা কত হবে 0। কেন 0 হবে, কারণ এখানে থিটাটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি। এবার যদি ঘটনাটা উল্টো দিকে ঘটে যায়, যে এবার এই দিক থেকে এই দিক বরাবর ধরো আমাদের দ্বিমেরুটা আছে, ইলেকট্রিক ফিল্ড আমাদের সেম এদিক বরাবরই আছে ইলেকট্রিক ফিল্ড, এটাতেও যেমন ইলেকট্রিক ফিল্ডটা আছে এদিক বরাবরই আছে। এবার দ্বিমেরুটার এদিকে মাইনাস আর এদিকে প্লাস। এবার টাউ সমান কি হবে, এবার টাউ সমান হবে পি ই সাইন থিটা, ঠিক আছে। এবার এটা কত ডিগ্রি আসছে, পুরো উল্টো দিকে আসছে, ঠিক আছে, 180 ডিগ্রিতে যাচ্ছে এটা। সেক্ষেত্রেও আমাদের টাউ কত হবে, 0 হবে। তো এটা ডিপেন্ড করে, ঠিক আছে, এটা এদের দুজনের মধ্যে যে ডাইরেকশন, ঠিক আছে, কোনটা, এই কোনটার উপর ডিপেন্ড করে টর্কটা শূন্য হবে কি হবে না। তো আমাদের মনে রাখার বিষয় যে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা যদি এখানে যেটা আমরা এখানে বললাম যে এই যে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে এফ নেটটা আমাদের 0 হয়, টর্ক আমরা পাই, ঠিক আছে, টর্ক আমরা পাবোই, এটা টর্ক একটা পাই, এবং টর্কের ম্যাক্সিমাম মান আর মিনিমাম মান যেটা আমরা বললাম একটা হচ্ছে পিই ম্যাক্সিমাম মান, এখানে যেটা আছে পিই ম্যাক্সিমাম মান, আর 0 এটা হচ্ছে মিনিমাম মান। কিন্তু যখন আমরা এই জিনিসটাকে নিয়ে অসম তড়িৎ ক্ষেত্রের মধ্যে যাব, সেখানে এফটা তো 0 হবে না, কারণ অসম তড়িৎ ক্ষেত্রে সব জায়গায় সমান বল প্রয়োগ হয় না। আর টাউটা মানে আমাদের যে টর্কটা ওটা শূন্য হতেও পারে, আবার শূন্য নাও হতে পারে। এবার এইটার ওপরে এই যে কনসেপ্টটা পড়ালাম, যেই মেন বা যেই অ্যাডভান্স বলো, যেই অ্যাডভান্স অনেক পুরনো, ঠিক আছে, 1987 বা 86 এই সালে এসেছিল, আর যেই মেনে রিসেন্ট এসেছিল। তো এই যে কনসেপ্টটা হলো, এই কনসেপ্টের উপরে যে কোশ্চেনটা এসছে সেটা আমি তোমাদের সামনে রাখছি, দেখো কতটা সহজ লাগবে তোমাদেরকে এখন করতে। কোশ্চেনটা আছে, ঠিক আছে, দুটি সমান ও বিপরীত আধান, এর জন্য যদি আমি ছবিটা আঁকি, সো এই ডাইরেকশনে আমাদের ইলেকট্রিক ফিল্ড আছে, এবং এই দিক বরাবর আমাদের তড়িৎ দ্বিমেরুটা আছে, এইখানটায় ধরলাম মাইনাস কিউ আধান আছে, এইখানটায় প্লাস কিউ আধান আছে, এদের টোটাল যে ডিস্টেন্স সেটা হচ্ছে ডি, ঠিক আছে, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে ডি। এবার এদের লম্ব দূরত্ব যদি আমি বের করতে চাই, সো এই দিক বরাবর আমি একটা লাইন টানলাম, ঠিক আছে। তো লম্ব দূরত্বটা মনে রাখবে, এই যে মিডিল পয়েন্টটা আছে, মিডিল পয়েন্টটা থেকে একটা সোজা উপরের দিকে লাইন টেনে দাও, শর্টকাটে বেরোবে, সোজা উপরের দিকে লাইনটা টেনে দাও, ঠিক আছে। এবার লম্ব দূরত্ব তাহলে এটা হয় d/2, মানে দুটোর অর্ধেক, ঠিক আছে, এদের দুজনের মধ্যে দূরত্ব হচ্ছে d, লম্ব দূরত্ব আসে d/2। এবার i সমান হয় m ইন্টু r তার স্কোয়ার, আরটা হচ্ছে এই দূরত্ব, লম্ব দূরত্বটা, ঠিক আছে, এটা হচ্ছে r। তাহলে i সমান m, ঠিক আছে, r স্কোয়ার মানে হচ্ছে d স্কোয়ার বাই 4, সো d স্কোয়ার বাই 4 আসবে। এবার m সমান এটা কি হয়, m সমান ওমেগা সমান এটা সমান হয় রুট ওভার ওপরে থাকে পি ই বাই আই থাকে। এবার পি এর জায়গায় আমরা কি বসাবো, পি এর জায়গায় আমরা বসাবো কিউ, ঠিক আছে, ইন্টু ডি, যেহেতু এখানে ডি দূরত্ব বলেছে তড়িৎ দ্বিমেরু, সো কিউ ইন্টু ডি ইন্টু ই বসাচ্ছি আমরা, ঠিক আছে, বাই আই আছে, আই এর জায়গায় এম ডি স্কোয়ার বাই 4, সো এম ডি স্কোয়ার বাই 4 মানে 4টা উপরে এবং সেটা রুটের বাইরে চলে গেল, রুট আন্ডার, সো কিউ এই ডি এর সাথে এই ডি কেটে একটা নিচে একটা ডি থাকছে, সো কিউ ই বাই এম ডি থাকছে, তাহলে 2 রুট আন্ডার কিউ ই বাই এম ডি, অপশন বি। সো এই কনসেপ্টটা আগের কনসেপ্টটার উপরেই এই কোশ্চেনটা ফ্রেম করা হয়েছিল। এই যে আই এম ডি স্কোয়ার বাই 4 করেছি এটা একটার জন্য, প্লাস কিউর জন্য, কিন্তু মাইনাস কিউর জন্য আমি করিনি। মাইনাস কিউর জন্য যদি করি সেটাও কিন্তু ওই এম ডি স্কোয়ার বাই 4ই আসে। এবার যদি টোটাল মুভমেন্ট অফ ইনার্সিয়া যেটাকে বলা হয় সেটা যদি বের করা হয় তাহলে সেটা হয় এম ডি স্কোয়ার বাই 2। এই মানটাকে এবার এখানে পুট করা যাক, ঠিক আছে, এই মানটাকে এখানে পুট করা যাক, একটুখানি জাস্ট ওখানে মিস্টেক হয়ে গেছিল, বাই আই, সো রুট আন্ডার পি এর জায়গায় আমি কি বসাবো, কিউ ইন্টু ই, ঠিক আছে, কিউ আর এখান থেকে একটা ডি দিয়ে দিলাম, আর আই এর জায়গায় বসাবো এম ডি স্কোয়ার বাই 2, সো এম ডি স্কোয়ার বাই 2 করে সেই 2টা ওপরে গেল। তাহলে এইখানে একটা ডি, আর এই ডি যদি কাটে তাহলে নিচেই, তাহলে ওপরে থাকছে যেটা সেটা থাকছে 2 কিউ ই বাই এম ইন্টু ডি,
বোঝা গেল? এখানে তাহলে কি সমস্যা হয়েছিল, আমাদের মুভমেন্ট অফ এই যে ডিস্টেন্সটা তো এই কিউর জন্য হবে, আবার এই কিউর জন্য হবে, তাই না? লম্ব দূরত্ব যেটা আরটা মুভমেন্ট অফ ইনার্সিয়া যখন তোমরা বের করেছিল আর বৃত্তীয় গতিতে, তখন দেখবে দুদিক থেকে নিতে হতো। আই সমান তাহলে এম আর স্কয়ার দুটোর জন্যই হবে, সেক্ষেত্রে এম ডি স্কোয়ার বাই 4 আর এম ডি স্কোয়ার বাই 4 হলো, এবং সেটা এম ডি স্কোয়ার বাই 2 এসছে। তাহলে এইখানে আমাদের যেটা অ্যান্সার এলো সেটা হচ্ছে 2 কিউ ই আর নিচে এম ডি। জন্য আমরা দ্বিমেরুর জন্য নেক্সট হচ্ছে দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। কি বলবো? তড়িৎ দ্বিমেরুর জন্য দ্বিমেরুর জন্য ই বের করব, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। খুবই সহজ, একটাই জাস্ট করাবো, ওই একটা থেকেই সবকটা তোমরা বের করে নিতে পারবে। একটা করাবো, একটা থেকেই সবকটা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ধরো দ্বিমেরুটা, ঠিক আছে? এইখানে আছে মাইনাস কিউ আধান, এখানে আছে প্লাস কিউ আধান, এটা হচ্ছে মিডিল পয়েন্ট, এদের দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2a বা 2r, যা খুশি তাই ধরো। এই দ্বিমেরু থেকে আমাদের বের করতে হবে, ধরো এই পয়েন্টটাই বের করতে হবে, ঠিক আছে? এই পয়েন্টটাই বের করতে হবে, এবং এই জায়গা থেকে এর যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা ধরো আর, এই যে অ্যাঙ্গেলটা করেছে সেটা হচ্ছে থিটা, এটা হচ্ছে ও পয়েন্ট। তাহলে ইলেকট্রিক ফিল্ড অ্যাট ও সমান কেপি বাই আর কিউ রুট আন্ডার 1 প্লাস 3 কস স্কোয়ার থিটা। এই সূত্রটা জাস্ট মাথার মধ্যে রেখে দিও, মুখস্থ করে রেখে দিও এই সূত্রটা, আর কিচ্ছু হবে। এবার বিভিন্ন পয়েন্টে যখন আমরা নির্ণয় করব জাস্ট থিটার মান চেঞ্জ হবে। কি বললাম? এই যে ইলেকট্রিক ফিল্ডটা, এই পয়েন্টটায় ইলেকট্রিক ফিল্ডটা হয় কেপি বাই আর কিউব রুট আন্ডার 1 প্লাস 3 কস স্কোয়ার থিটা। দেখো ইলেকট্রিক ফিল্ডটা কার সাথে সমানুপাতিক হচ্ছে 1 বাই আর কিউবের সাথে। এখানে এটাও কিন্তু মাথার মধ্যে রাখা উচিত যে ইলেকট্রিক ফিল্ড কার সাথে সমান হয়। এবার এর বিভিন্ন ভ্যারাইটিস আছে, বিভিন্ন ভাই আছে। কেমন আছে ইলেকট্রিক ফিল্ড? এবার কি হবে, এই দিকে আমাদের ডাইপোলটা আছে, মানে দ্বিমেরুটা আছে, এইখানে আমাদের মাইনাস কিউ আধান আছে, এইখানে আমাদের প্লাস কিউ আধান আছে। এই ডাইপোলটা থেকে, ডাইপোলের মধ্যবিন্দু থেকে এই পয়েন্টটায়, ঠিক আছে, এই পয়েন্টটায় ও পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। এই পুরো ডিস্টেন্স যেটা সেটা হচ্ছে 2a, এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে 2a, ঠিক আছে? এই পয়েন্টটা থেকে, মানে ডাইপোল দুটোর মিডল পয়েন্ট থেকে এর ডিস্টেন্সটা হচ্ছে r, ঠিক আছে? এবার আমাকে বলো এখানে ইলেকট্রিক ফিল্ড, আর ইলেকট্রিক ফিল্ড এইদিকে আছে, ঠিক আছে? সো ইলেকট্রিক ফিল্ড আর নেগেটিভ থেকে পজিটিভের দিকে আমাদের ডাইপোল মুভমেন্ট, তড়িৎ দ্বিমেরু ভ্রামক যাচ্ছে। তাহলে এখানে যেটা আমাদের ইলেকট্রিক ফিল্ড সেটা কত হবে এই সূত্রতে? তাহলে থিটার জায়গায় কত বসাবো? অবশ্যই 0 বসাবো। যেদিকে ইলেকট্রিক ফিল্ড আছে সেদিকে আমাদের ডাইপোল মুভমেন্ট আছে, তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তো এইখানে যদি 0 ডিগ্রি বসাই তাহলে cos 0 এর মান কত? 1। তাহলে ভেতরে পড়ে থাকছে 1, 3 আর 1 কত থাকছে? 4 যদি রুটের বাইরে বেরোয়, তাহলে 2 আকারে বেরোবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড এখানে থাকছে 2 কেপি বাই আর কিউব। এখানেও দেখো ইলেকট্রিক ফিল্ড 1 বাই আর কিউব থাকছে, মানে ই সাথে 1 বাই আর কিউবের সম্পর্ক ব্যস্তানুপাতিকে থাকছে, ই এর সাথে আর কিউবের সম্পর্ক। তাহলে 2 কেপি বাই আর কিউব থাকছে। অবশ্যই ডাইপোলটা কিন্তু ছোট, ঠিক আছে? এ কিন্তু এখানে অনেক ছোট আর এর থেকে, তখন কিন্তু এটা। এবার আরেকটা জাস্ট হয় যে এবার এইখানে আমাদের ডাইপোলটা আছে, ঠিক আছে? এইখানে আমাদের মাইনাস কিউ আধান আছে, এখানে আমাদের প্লাস কিউ আধান আছে। এবার আমাদের যে পয়েন্টটা, ঠিক আছে, সেটা হচ্ছে মিডিল পয়েন্ট থেকে এই ওপরে এই জায়গাটায় আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। তো এই জায়গাটায় যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে হয় এই জায়গায় অবশ্যই একটা প্লাস 1 মানের আধান রাখতে হবে। এবার তাহলে এই প্লাস 1 মানের আধান থেকে কি যাবে? এই দিক বরাবর যাবে আমাদের ইলেকট্রিক ফিল্ড, এবং এইখানে যে প্লাস 1 মানের আধান আছে এইটার জন্য কি হবে? এই দিক বরাবর যাবে ইলেকট্রিক ফিল্ড, যাবে কিনা? যাবে। তাহলে এদের যে রেজাল্টেন্ট, ঠিক আছে, এদের যে রেজাল্টেন্ট একটু ছোট করে দিই, এটা এদের যে রেজাল্টেন্ট সেই রেজাল্টেন্টটা কোন দিকে যাবে? এদের যে রেজাল্টেন্ট সেই রেজাল্টেন্টটা যাবে এই মাঝ বরাবর, এই দিক বরাবর যাবে ইলেকট্রিক ফিল্ডের যে রেজাল্টেন্ট সেটা লম্ব সমদ্বিখণ্ডকের উপরে থাকলে, এবং টোটাল যে ডিস্টেন্স
দুটো আধানের মধ্যে সেটা হচ্ছে আমাদের 2a, আর ডাইপোলটা ঠিক মিডল পয়েন্ট থেকে লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে আর দূরত্বে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা বের করছি। এটা কি হবে? আচ্ছা, এইখানে কোনটা কত? থিটা, এখানে হচ্ছে থিটা 90 ডিগ্রি। সো যদি এখানে আমরা থিটা 90 ডিগ্রি বসাই তো cos 90 এর মান হয় 0। তো শুধু কেপি বাই আর কিউব আসছে। তাহলে এর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড যদি আমি হয় সেটা হচ্ছে কেপি বাই আর কিউব, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা প্যারালালও বলতে পারো যে সমান্তরাল, ঠিক আছে। আর এখানে একটা জিনিস মনে রাখতে হয়, এটা পরীক্ষায় আসে, এখানে যে ডাইপোল মুভমেন্টটা আছে মানে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা, সেটা আমাদের ডাইরেকশন হচ্ছে মাইনাস কিউ থেকে প্লাস কিউ। তার ডাইরেকশন কোন দিকে থাকছে? মাইনাস কিউ থেকে প্লাস কিউ। আর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন দেখো প্লাস কিউ থেকে মাইনাস কিউ। তাহলে এরা দুজনা ই, ঠিক আছে, ও পি, এদের যে ডাইরেকশন অভিমুখ কিন্তু পরস্পর বিপরীত দিকে, অভিমুখ বিপরীতমুখী, মানে 180 ডিগ্রি। কিন্তু এটা কোশ্চেন আসে অভিমুখ বিপরীতমুখী। তোমাদের সেমিস্টার 3 এর জন্য কিন্তু এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট যে এদের দুজনের ডাইরেকশন কোন দিকে থাকে। এটার ক্ষেত্রেও যে এটা অনেক ছোট আর এর থেকে, মানে এদের যে দুজনের মধ্যে ডিস্টেন্স অনেক ছোট। তার মানে আমি বলতে চাইছি ক্ষুদ্র ডাইপোল, ঠিক আছে। ডাইপোলটা কেমন? ক্ষুদ্র। ক্ষুদ্র ডাইপোলের ক্ষেত্রে এই সূত্রগুলো প্রযোজ্য হয় যেগুলো এখন করালাম। ক্ষুদ্র ডাইপোল বা ক্ষুদ্র দ্বিমেরু ভ্রামক, ক্ষুদ্র দ্বিমেরুর জন্য কিন্তু এই সূত্রগুলো আমাদের প্রযোজ্য, এবং পরীক্ষায় কিন্তু ক্ষুদ্রের জন্যই আসে, বড় কিছুর জন্য কিন্তু আসে না, ক্ষুদ্রগুলোর জন্যই হয়। ই প্যারালাল কি? ই প্যারালাল হচ্ছে 2 টাইমস ই পারপেন্ডিকুলার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই জায়গাটাও আমাদের মনে রাখতে হবে যে এই সূত্রটা মনে রাখার বিষয় আছে এইখানে, ঠিক আছে। এটা আমাদের মনে রাখতে হবে যে পারপেন্ডিকুলার, প্যারালাল মানে সমান্তরালে, সমান্তরাল হচ্ছে 2 কেপি বাই আর কিউব, আর যেটা প্যারালাল মানে লম্ব সমদ্বিখণ্ডক যেটা থাকছে সেখানে হচ্ছে কেপি বাই আর কিউব। এই জিনিসটাও আমাদের মনে রাখতে হবে। আর এইখানে এই সূত্রটা এটাও আমাদের মনে রাখতে হবে দুটো। আর একটা হচ্ছে এই একটা 3 নম্বর, এই তিনটে সূত্র কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এবং প্রত্যেকটা জায়গায় যে কেপিটা সেই ইলেকট্রিক ফিল্ডটা আর এর সাথে কেমন ভাবে সম্পর্কিত, ব্যস্তানুপাতিক। দ্বিমেরুকে ঘোরানোর জন্য কৃতকার্য, দ্বিমেরুকে ঘোরানোর জন্য কৃতকার্য, ঘোরানোর জন্য কৃতকার্য। এটা আমাদের যেটা টর্ক, সেই টর্কটা হয় পি ক্রস ই হয়, ঠিক আছে। এটা হচ্ছে ভেক্টর রাশি পি ক্রস ই। এবার কৃতকার্য যেটা সেটা কোথা থেকে আসবে? সেটা আসবে স্থিতিশক্তি থেকে। স্থিতিশক্তি ইউ হয়, এটা সমান হয় পি ডট ই হয়। কেন স্যার ডট কেন হলো? কারণ এই টর্কটা হচ্ছে ভেক্টর রাশি, এটা হচ্ছে ভেক্টর রাশি, সেজন্য এখানে ক্রস প্রোডাক্ট আসে। আর এটা হচ্ছে আমাদের স্কেলার রাশি, সেজন্য এখানে স্কেলার রাশি বলে ডট প্রোডাক্ট আসে, এবং সামনে একটা মাইনাস আসে। স্টেবল মানে কি? যে দ্বিমেরুটা আছে, একে যদি হালকা ঘুরাই, এ তো আর এদিক ওদিক এরকম করে ঘুরে চলে যাচ্ছে না, মানে এর মিডল পয়েন্টে তো ফিক্সড, যেখানে সমস্ত ভর মানে সেন্টার অফ মাসটা তো ফিক্সড। এটাকে বলা হয় স্টেবল সিস্টেম বলা হয়। স্টেবল সিস্টেমের স্থিতিশক্তি সবসময় নেগেটিভ হয়, ঠিক আছে, পি ডট ই হয় সেই জন্য। এবার যদি পরীক্ষায় বলা হয় তড়িৎ ক্ষেত্রে আমি একটা তড়িৎ দ্বিমেরুকে রেখেছি, ঠিক আছে। এবার পরীক্ষায় কোশ্চেন করলো যে তড়িৎ ক্ষেত্র এই দ্বিমেরুর ওপর কি বল প্রয়োগ করছে বা কতটা কার্য করেছে, মানে তড়িৎ ক্ষেত্র দ্বারা কৃতকার্য। তড়িৎ ক্ষেত্র দ্বারা কৃতকার্য যদি জানতে চাই, তড়িৎ ক্ষেত্র দ্বারা কৃতকার্য যদি জানতে চাই, তখন আমাদের যে কৃতকার্য ডাব্লু সমান এটা হবে ইউ ইনিশিয়াল, ঠিক আছে, মাইনাস ইউ ফাইনাল। পরীক্ষা যদি কিছুই বলে দেয় না, জাস্ট শুধু বলে দিয়েছে যে ইলেকট্রিক ফিল্ড আছে, সেই ইলেকট্রিক ফিল্ডে আমরা তড়িৎ দ্বিমেরুকে রেখেছি, তাহলে একে ঘোরাতে কৃতকার্য কত, এটা শুধু জানতে চাই। তড়িৎ ক্ষেত্রে কোনো কথাই বলে দেয়নি, তো তড়িৎ ক্ষেত্র দ্বারা কৃতকার্য কত সেটা বলে দেয়নি। তখন যদি কিছু না বলে দেয়, যদি কিছু না বলা থাকে তখন ডাব্লুটা হবে ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল, ঠিক আছে, এবং ইউ সমান হচ্ছে মাইনাস পিই, এটা হচ্ছে আমাদের তাহলে বেরোবে মাইনাস পিই কস থিটা বেরোবে, ঠিক আছে। সো পিই কস থিটা বেরোবে। এবার তোমাকে থিটা ফিটা সব বলে দেবে এইগুলো। তো এই দুটো
কোশ্চেন, এই দুটো যে সূত্র, এই সূত্রটা মাথায় রাখতে হবে যে তড়িৎ ক্ষেত্র দ্বারাকৃত কার্য যদি বলা হয় তখন ইনিশিয়াল মাইনাস ফাইনাল, আর যদি কিছুই না বলা থাকে তখন ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এর উপর ছোট ছোট কিছু কোশ্চেন আছে যেগুলো আমরা করব এবং করতেই হবে সেই কোশ্চেনগুলোকে, বেশি বড় বড় না, ছোট ছোট কোশ্চেন। যেমন এই কোশ্চেনের দিকে নজর দাও। কোশ্চেনটা কি বলছে? বলছে যে একটি তড়িৎ দ্বিমেরুকে 2 × 10⁵ নিউটন কুলম ইনভার্স প্রাবল্য, তার মানে এখানে ই এর মান আমাদের বলে দিয়েছে 2 × 10⁵ নিউটন পার কুলম প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণে স্থাপন করা হলো। তাহলে থিটা আমাদের বলেছে 30 ডিগ্রি কোণে স্থাপন করা হলো। দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্ক যেটা টাউ বলা হয় সেটা 4 Nm, আর দ্বিমেরুটির দৈর্ঘ্য যেটা আমরা 2a বলছিলাম সেটা বলা হচ্ছে 2 সেন্টিমিটার, তার মানে 2 × 10⁻² মিটার। এবার আধানের মান, তাহলে টর্ক সমান আমাদের কি লেখা হয়? P × E হয় টর্ক সমান, সো সেটা হবে P E sin থিটা হবে। এবার এই P এর জায়গায় আমরা কি লিখব? 2a × Q, তারপরে E sin থিটা, এটা আসে টাউ সমান আমাদের কিউর মান লাগবে। সো কিউ সমান ওপরে থাকছে টাউ আর নিচেই আসছে 2a E আর sin থিটা, E আর হচ্ছে sin থিটা। এবার টাউ এর মান, টর্কের মান আমাদের বলে দিয়েছে 4, 2 এর মান আমাদের বলেছে 2 × 10⁻², 2 × 10⁻²। আচ্ছা 2a হয়ে গেল। ই এর মান হচ্ছে 2 × 10⁵, 2 × 10⁵ ইন্টু সাইন থিটা, তো সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সো হাফ যদি লিখি এখানে 1 আর ওপরে চলে যাবে 2, তো এই একটা 2, 2 দুগুণে 4 আর এই 4 এর সাথে কাটলো 5, 5 থেকে 2 বাদ দিলে তাহলে কিউ সমান হচ্ছে 2 × 5 থেকে 2 বাদ দিলে কত? 3, কিন্তু ওপরে গেলে 10⁻³ কুলম হবে, তার মানে এটা আমরা লিখতে পারি 2 মাইক্রো কুলম, 2 mc। তো অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট এই কোশ্চেনে দেখো, এটা এসছে জেই মেন 2023 সালে একটি তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর দ্বিমেরুর কেন্দ্র থেকে আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যে, তো আমরা দেখলাম যে দ্বিমেরুর ওপরে কেন যে কোনো জায়গাতেই রাখো সেখানে ইটা কি হচ্ছে আর কিউ, তড়িৎ দ্বিমেরুর ওপরে যদি রাখা হয় বা যে কোনো পয়েন্ট অ্যাঙ্গেলে করে রাখা হয় বা সমান্তরালে অক্ষের ওপর কোনো একটা জায়গায় যদি আমি একটা চার্জ রেখে দিই তার উপর দ্বিমেরুর জন্য কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে, প্রত্যেকটার জন্য ই সমানুপাতিক 1/r³ হচ্ছে। তো এখানে অ্যান্সার কোনটা? এটা। নেক্সট এই কোশ্চেনটা, এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, যেটা আমাদের জেই মেইন 2023 সালে এসছে। নেক্সট টপিক সেটা হচ্ছে তড়িৎ বলরেখা, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড লাইনও বলা হয় তড়িৎ বলরেখা। এটা কি? ইলেকট্রিক ফিল্ডের উপর আমি এরকম একটা লাইন টানলাম, ঠিক আছে, কার্ভ লাইন টানলাম, এই লাইনটার উপর দুটো পয়েন্ট নিলাম, যে কোনো দুটো বিন্দু, এইখানে একটা বিন্দু নিলাম এটা এ, আর এখানে একটা বিন্দু নিলাম যেখানে এটা হচ্ছে বি। সো এই এ বিন্দুতে যদি আমি একটা স্পর্শক টানি সেটা এই দিক বরাবর যাচ্ছে, আর আমি যদি বি বিন্দুতে আরো একটা স্পর্শক টানি সেটা যাচ্ছে এই দিক বরাবর, এটা হচ্ছে বি বিন্দুতে স্পর্শক, এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু। সো তড়িৎ ক্ষেত্রের ওপর কোন একটা কাল্পনিক রেখা যদি আমরা টানি, এটা একটা কাল্পনিক রেখা, ঠিক আছে, এটা এই কাল্পনিক রেখার ওপর যে কোনো বিন্দুতে আমি যদি কোনো স্পর্শক টানি, যেটা আমরা টেনেছি এ আর বি বিন্দুতে দুটো স্পর্শক টেনেছি, তাহলে ওই বিন্দুতে আমরা কি দেখতে পাচ্ছি? ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের যে ডাইরেকশন সেটা বোঝাচ্ছে, ঠিক আছে, ওইটা কি বলা হয়? এই যে কাল্পনিক রেখা যেটাকে টেনেছি এটাকে বলা হয় তড়িৎ বলরেখা। সো তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোনো একটা কাল্পনিক রেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখকে নির্দেশ করে বা বোঝায়। ওই যে কাল্পনিক রেখা, সেই কাল্পনিক রেখাটাকে বলা হয় বলরেখা। এর কিন্তু কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, বাস্তবে কিন্তু এটা নেই, এটা জাস্ট একটা কাল্পনিক রেখা। এটা কি কাজে লাগে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ডাইরেকশনকে বোঝানোর জন্য এটা আমরা ব্যবহার করে থাকি, তড়িৎ বলরেখা বলা হয় এটাকে। আধান থেকে শুরু হয়, প্লাস থেকে এরা স্টার্ট করে, প্লাস থেকে স্টার্ট, আর নেগেটিভে গিয়ে এখানে গিয়ে কি হয়? এন্ড হয়, ঠিক আছে, নেগেটিভে গিয়ে এন্ড হয়। 2 নম্বর,
এই যে বলরেখাটা আছে এরা কোনোদিনও লুপ তৈরি করে না, ক্লোজ লুপ কিন্তু এরা লুপ তৈরি করে না। লুপ তৈরি করে না মানে এইরকম ধরো বলরেখাটা আছে, ঠিক আছে, এই বলরেখাটা আছে, এটা ঘুরে গিয়ে আবার এর সঙ্গে জয়েন হয়ে গেল, তো এটাতে একটা লুপ হয়ে গেল। এই রকম লুপ কিন্তু বলরেখা তৈরি করে না। 1 2 3 নাম্বার, দুটো বলরেখা কখনো পরস্পরকে টাচ করে না। বলরেখা কখনো পরস্পরকে টাচ করে না বা কখনো পরস্পরকে স্পর্শ করে না। পরস্পরকে স্পর্শ করে না। স্পর্শ করলে কি হবে বুঝো, স্পর্শ করে না। এইদিকে একটা বলরেখা যাচ্ছে, ভালো কথা, আর এইদিকেও একটা বলরেখা যাচ্ছে। এবার এই বিন্দুতে যদি স্পর্শক টানি সেটা এই দিক বরাবর একটা স্পর্শক যাবে, আবার দেখো এই দিক বরাবর একটা স্পর্শক যাবে। তার মানে একই বিন্দুতে দুদিকে আমাদের অভিমুখ হয়ে যাচ্ছে, মানে দুটো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হয়ে যাচ্ছে, যেটা বাস্তবে সম্ভব না, সেজন্য পরস্পরকে স্পর্শ করে না। 3 নম্বর। 4 নম্বর, পরিবাহী, কোন একটা পরিবাহী আছে, পরিবাহীর ভেতরে কিন্তু বলরেখা হয় না। পরিবাহীর ভেতরে বলরেখা থাকে না, কারণ পরিবাহীর ভেতরটা ফাঁপা, ওর ভেতরে তো আধানই নেই। পরিবাহীর ভেতরে বলরেখা থাকে না, বলরেখা হয় না, ঠিক আছে। আচ্ছা, আর পরিবাহীর পৃষ্ঠ থেকে বলরেখা সবসময় লম্বভাবে নির্গত হয়। পৃষ্ঠ থেকে লম্বভাবে নির্গত হয়। পৃষ্ঠ থেকে লম্বভাবে নির্গত হয়। লম্বভাবে নির্গত হয় বলরেখা সবসময়। বলরেখা পৃষ্ঠ থেকে লম্বভাবে নির্গত হয়। এর উপরে কোশ্চেন আমাদের এসেছে, যেই অ্যাডভান্সে কোশ্চেন কিন্তু এর উপরে এসেছে, অনেক পুরনো যদিও কিন্তু এসছে এর উপরে। বলরেখার সংখ্যা, কি বললাম, বলরেখার সংখ্যা এটা সমানুপাতিক হয় আধানের মানের সাথে। এটা সমানুপাতিক হয় আধানের মানের সাথে। আধানের মানের সাথে, ঠিক আছে। 10টা বলরেখা ধরো বেরোলো, তার মানে আধান কত, 10 কিউ বা 10 কুলম এরকম। এটা হচ্ছে এর উপর কোশ্চেন আমরা করছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, যে বলরেখার সংখ্যা আধানের মানের সাথে সমান হয়। এবার কোনো একটা জায়গায় বলরেখা ধরো অনেক ঘন, ঠিক আছে, তার মানে সেখানে ইলেকট্রিক ফিল্ড বেশি, ঠিক আছে। বলরেখার ঘনত্ব বেশি হলে, বলরেখার ঘনত্ব বেশি হলে ই এর প্রাবল্য বেশি হয়। ইলেকট্রিক ফিল্ডে তড়িৎ ক্ষেত্র ই এর প্রাবল্য বেশি হয় যদি বলরেখা ঘনত্ব বেশি হয়। মানে অনেক ঘন ঘন জায়গায় অনেক কটা বলরেখা আছে, যেমন ধরো এইটা একটা বলরেখা দিলাম, ঠিক আছে, এইটা আর একটা, এইটাও আর একটা, 3টে। আর এক ধরনের বলরেখা ধরো এই জায়গায় দিলাম। তো এই যে জায়গাটায় আছে, এখান থেকে কতগুলো বলরেখা পাস করছে, 3টে। এই জায়গা থেকে কতগুলো বলরেখা পাস করছে, 2টো। এর যদি ইলেকট্রিক ফিল্ড E1 হয় আর এর যদি ইলেকট্রিক ফিল্ড 2 হয়, তাহলে E1টা অবশ্যই শক্তিশালী E2 এর থেকে, কারণ এখানে 3টে বলরেখা বেরোচ্ছে, এখান থেকে 2টো বলরেখা বেরোচ্ছে। আমরা এইটা করে রেখে দেবো যে বলরেখার সংখ্যা, ঠিক আছে, বলরেখার সংখ্যা নির্ণয় করব আমরা, নির্ণয় করব। এবং নির্ণয় করার সূত্র, বলরেখার সংখ্যাকে আমি ফাই দিয়ে ডিনোট করি, সেটা হয় কিউ বাই এপসাইলন হয়। এটাকে আরেকটু ভাঙলে কিউ বাই কে ইন্টু এপসাইলন নট হয়, ঠিক আছে। যেখানে আমাদের এপসাইলন নট এটা হচ্ছে 8.85 ইন্টু 10⁻⁻12, এটা এসআই ইউনিটে আমরা বসাবো। এপসাইলন নটটা কি, তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, আর কেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, কিউটা হচ্ছে আধান, যে আধানটার জন্য বলরেখা সৃষ্টি হয়েছে। ধরো এরকম একটা আধান আছে -Q আধান, ঠিক আছে, এই জায়গায়, আর এইখানেও একটা আধান আছে -Q আধান। এবার এদের জন্য বলরেখা কি হয় বলতো, এর -Q আধানের জন্য বলরেখা কি হয়, ভেতরের দিকে যায়, ঠিক আছে। এরকম যদি আমি টানি এরকম, ঠিক আছে। এবার এই -Q আধানের জন্য এরকম, এর জন্য কতগুলো, 1 2 3 4 5 6টা টেনেছি, তার মানে এর জন্য আমাকে 6টায় টানতে হবে। 4টে হয়ে এলো, এখানে 5টা, এই একটা 6টা, ঠিক আছে। এবার এরা কিন্তু এরকম করে ভেতরে প্রবেশ করবে। সবকটা আমি দাগ দিলাম না, কিন্তু এইগুলো মাথায় রেখো যে এরকম করে ভেতরে কিন্তু এরা প্রবেশ করবে, ভেতরে প্রবেশ করবে, অবশ্যই এরকম করে ভেতরে প্রবেশ করবে। তো এটাও আছে -Q আধান, এটাও -Q আধান। এদের জন্য একদম মিডিল পয়েন্টটাই, এই মিডিল পয়েন্টটাই কোনো বলরেখা থাকবে না, ঠিক আছে, কারণ এখানে ইলেকট্রিক ফিল্ডই থাকবে না। আমরা পড়েছিলাম না, দুটো আধান পরস্পর সমান দূরত্বে আছে, একই মানের আধান, তাহলে তড়িৎ ক্ষেত্র কোথায় শূন্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোথায় শূন্য, উদাসীন বিন্দু যখন বের করেছিলাম। সো এই জায়গাতে তো ইলেকট্রিক ফিল্ডই নেই, ইলেকট্রিক ফিল্ড না থাকলে তো ওই জায়গায় বলরেখা থাকবে না। সো মিডিল পয়েন্টটাই
আমাদের বলরেখা থাকবে না। যদি প্লাস কিউ আধান হতো তবুও কিন্তু এই জায়গায় মিডিল পয়েন্টটায় কোনো ইলেকট্রিক ফিল্ড না থাকায় ওই জায়গায় তড়িৎ বলরেখা থাকবে না। ক্ষেত্র ভেক্টর স্যার ক্ষেত্রফল তো স্কেলার রাশি, স্যার ক্ষেত্রফল তো স্কেলার রাশি, তাহলে ভেক্টর কি করে হলো? শোনো, ধরো এটা একটা জার, একটা বালতি ধরো, ঠিক আছে, বা একটা এখানে ধরো আমরা উনুন জ্বালিয়েছি, ঠিক আছে, এইদিকে একে আমরা গরম করছি, ঠিক আছে, গরম করছি মানে এখানে গরম জল আছে, উপরে বাষ্প উঠছে। এইবার এখানে আমি একটা রিং নিয়েছি, রিং, ঠিক আছে, এই রিংটাকে আমি ধরো এই বরাবর রেখেছি, ঠিক আছে। তাহলে এই রিংটা দিয়ে এখন বাষ্প বেরোবে, বাষ্প যাচ্ছে, কিন্তু এই রিংটাকে যদি আমি এরকম করি, এই রিংটাকে যদি এখন আমি এরকম করে ঘুরিয়ে দিই, যে এরকম রাখি, তাহলে কি এর ভেতর দিয়ে আর বাষ্প চলাচল করতে পারছে? রিংকের ভেতর দিয়ে বাষ্প চলাচল করতে পারছে না। কেন পারছে না? কারণ কি বলতো, বাষ্প কেন চলাচল করতে পারছে না? এটা কার উপর ডিপেন্ড করছে? এটা ডিপেন্ড করছে রিংটা কেমন ভাবে আছে, কোন ডাইরেকশনে রিংটা আছে, ঠিক আছে। তো কিছু কিছু জায়গায় এই সমস্ত জন্য কি হয়, এই সমস্ত উদাহরণকে বোঝানোর জন্য আমরা ক্ষেত্রফলকে আমরা অ্যাজ এ ভেক্টর হিসেবে ব্যবহার করি। এইখান থেকে অনেকগুলো ধরো বাষ্প বের হচ্ছে, এরকম এই একটা, তারপরে এই একটা, দুটো, এরকম করে অনেক বাষ্প নির্গত হচ্ছে, ঠিক আছে, ঘন করে দিলাম আরো, বাষ্প ধরো এরকম করে নির্গত হচ্ছে। এইবার এই রিংটা যখন শোয়ানো আছে, মানে বাষ্প বেরোচ্ছে, বাষ্প এদিকে বেরোচ্ছে, মানে বাষ্পর সাথে রিংটা কত ডিগ্রিতে আছে? 90 ডিগ্রি। এবার তখন কিন্তু বাষ্প নির্গত হচ্ছে ম্যাক্সিমাম। এবার যদি আমি এই রিংটাকে এরকম করে ঘুরিয়ে দিলাম, তখন বাষ্পর সাথে বাষ্পগুলো যে বেরোচ্ছে, বাষ্পর সাথে যে আমাদের যে রিংটা, এর মধ্যবর্তী কোণ কত হলো? 0 ডিগ্রি। তখন তো আর কোনো বাষ্প রিংয়ের ভেতর দিয়ে বেরোচ্ছে না। তো এই সমস্ত জায়গায় কি হয় বলতো, আমরা ইলেকট্রিক আমাদের যে এই যে ক্ষেত্র ভেক্টর ব্যবহার করা হয়, মানে ক্ষেত্রফলকে অ্যাজ এ ভেক্টর আমরা তখন ব্যবহার করি। এবং এরকম জায়গায় যদি ছোট্ট আর একটা যদি উদাহরণ নিই, এটা ধরো একটা রিং, ঠিক আছে, এই রিংটার ক্ষেত্র ভেক্টর কোন দিকে? রিংয়ের ক্ষেত্র ভেক্টরের ডাইরেকশন সবসময় তল থেকে লম্ব বরাবর, মানে এটা তল, এর থেকে এই লম্ব বরাবর, এই দিকে ক্ষেত্র ভেক্টর হয়। এবং ক্ষেত্র ভেক্টরকে যদি আমরা এস দিয়ে ডিনোট করি যে কোনো ভেক্টর, তাহলে এটা হচ্ছে মান, আর এটা হচ্ছে একক ভেক্টরটা। তাহলে ক্ষেত্র ভেক্টরের ডাইরেকশন সবসময় তল থেকে লম্বভাবে বাইরের দিকে, উল্টো দিকেও এরকম সেম হবে, তল থেকে উল্টো দিকে বাইরের দিকে। আরেকটা তল যদি আমি এখানে এঁকি, আরেকটা তল আমি এঁকে নিচ্ছি, ধরো এইখানে আঁকছি, ধরো এরকম আরেকটা তল আছে, ঠিক আছে, এরকম আরেকটা তল আছে। সো এই তলটার জন্য ক্ষেত্র ভেক্টর কি হবে? লম্বভাবে ওপরের দিকে হবে, এই তল বরাবর, ঠিক আছে, লম্বভাবে ওপরের দিকে হবে। তো এইগুলো হচ্ছে ক্ষেত্র ভেক্টরের ডাইরেকশন। এই কনসেপ্টের উপর বেস করে আমরা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। কি পড়বো? ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে কোনো একটা তল, এটা ধরো একটা তল, ঠিক আছে, এইখানে আমি আধান রেখেছি প্লাস কিউ আধান, এখান থেকে বলরেখা নির্গত হবে। বলরেখাগুলো কেমন? চারিদিকে নির্গত হবে। বলরেখা এই দিকেও নির্গত হবে, এই দিকেও নির্গত হবে, এবং এই দিকেও নির্গত হবে, ঠিক আছে। সো এই যে মাঝের এটা হচ্ছে ধরো 1 নম্বর বলরেখা, এটা 2 নম্বর বলরেখা, আর এটা হচ্ছে 3 নম্বর বলরেখা। তো ইলেকট্রিক ফ্লাক্সের সংজ্ঞা যেটা হচ্ছে, কোনো একটা বলরেখা, যখন কোনো বলরেখা কোনো তলের সাথে লম্বভাবে নির্গত হয়, লম্বভাবে নির্গত বলরেখা, কোনো তলের সাথে লম্বভাবে নির্গত বলরেখাটাকে বলা হয় তড়িৎ ফ্লাক্স। তার মানে তড়িৎ বলরেখা আর ফ্লাক্স একই। তাহলে তড়িৎ ফ্লাক্স আর যে বলরেখা এটা একই রেখা। ফ্লাক্স তাহলে কি বলবো না, তলের সাথে লম্বভাবে নির্গত, তলের সাথে লম্বভাবে নির্গত, তলের সাথে লম্বভাবে নির্গত তড়িৎ বলরেখার সংখ্যা। তড়িৎ বলরেখার সংখ্যাকে বলা হয় আমাদের ফ্লাক্স। ফ্লাক্সকে আমরা ফাই দিয়ে ডিনোট করি, ঠিক আছে, এবং ফ্লাক্স সমান হয় ই, মানে ইলেকট্রিক ফিল্ড ই ডট এ। এবার এর যে ক্ষেত্র ভেক্টর, এটা এই তলটার ক্ষেত্র ভেক্টর কোন দিকে হয় বললাম একটু আগে, এই দিক বরাবর। তাহলে এই দিকে আমাদের এ, এই দিকেও আছে, আর ইলেকট্রিক ফিল্ডটাও আমাদের এই দিকে আছে। তো এদের দুজনার ডট প্রোডাক্টকে আমরা ফ্লাক্স বলি, ঠিক আছে। সো ফাই সমান এটা হয় ই এ
কস থিটা। ঠিক আছে, এই দুটো সূত্র আমাদের মাথায় যেন থাকে। যে দেখো ডট প্রোডাক্ট আমরা যখন ভেক্টর করেছিলাম, ডট প্রোডাক্ট কি করেছিলাম, সমান্তরালে নিয়েছিলাম ডট প্রোডাক্ট। দেখো এইখানে দেখো সমান্তরালে আছে, তাহলে এদের দুজনের যে ডট প্রোডাক্ট সেটা আমাদেরকে কি দেয়, ফ্লাক্স দেয়। এবার এই যে ফ্লাক্সের মানটা কখন সর্বাধিক, ফাই ম্যাক্স যদি আমি বলি, ফাই ম্যাক্স, তো ফাই ম্যাক্স কখন হচ্ছে, এই থিটার মানটা যদি প্যারালাল থাকছে মানে 0 ডিগ্রি থাকছে তখন হচ্ছে ই এ। আর ফাই মিনিমাম কখন হচ্ছে, ফাই মিনিমাম হচ্ছে থিটাটা যদি 90 ডিগ্রি হয় তখন হচ্ছে 0। ফ্লাক্সে যদি সিজিএস একক আমি যদি নির্ণয় করি, ফ্লাক্সে যদি সিজিএস একক নির্ণয় করি তাহলে ইলেকট্রিক ফিল্ডের একক। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড ই সমান আমাদের হয় এফ বাই কিউ, তাহলে নিউটন পার কুলম। ঠিক আছে, ডট এটা কি হয় মিটার স্কোয়ার, আর এসআই তাহলে কি হবে ডাইন পার স্ট্যাট কুলম, ডাইন পার স্ট্যাট কুলম, আর হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সিজিএস আর এসআই হচ্ছে এটা। তড়িৎ ফ্লাক্সকে আরেকভাবে লেখা হয়, সেটা কেমন বলতো, ধরো ওই উদাহরণটাই আবার নিলাম। ধরো এরকম একটা গোলক আছে, গোলক টাইপের আছে। ঠিক আছে, এরকম একটা গোলক টাইপের আছে এবং এর মাঝে আমি একটা প্লাস কিউ মানের আধান নিয়েছি। সো এই প্লাস কিউ মানের আধান থেকে তো চারিদিকে আমাদের বলরেখা নির্গত হচ্ছে। ঠিক আছে, আমি যদি কোনো পার্টিকুলার কোনো ছোট্ট পাড়া একটা ধরো ক্ষেত্রফল নিলাম এই জায়গায়, তাহলে এইখান থেকে লম্বভাবে যদি বলরেখা ধরো নির্গত হলো, এইখান থেকে লম্বভাবে বলরেখা নির্গত হলো। ঠিক আছে, এবং এই দিক এই যে ক্ষেত্রফলটা নিয়েছি, এই ক্ষেত্রফলটার যে ডাইরেকশন, ক্ষেত্র ভেক্টরের ডাইরেকশন ওইদিকে। ঠিক আছে, তাহলে এইখান থেকে এটা হচ্ছে আমাদের 1 নম্বর ধরো ছোট পারে একটা জায়গা যেটা হচ্ছে ডিএস। তাহলে কিউ থেকে একটা সোজা বলরেখা এই তলটাকে লম্ব বরাবর ভেদ করবে। তো এরকম ধরো আরো একটা আমরা তল নিলাম যেটা আছে এইখানে, তাহলে আবার এই কিউটা থেকেই আবারও বলরেখা নির্গত হবে তল থেকে এরকম সোজা ওপরের দিকে, এবং এবং এই দিকেই থাকবে কি ওদের এসটা, মানে হচ্ছে আমাদের সারফেস ভেক্টর যেটা সেটা। এরকম তো অসংখ্য এরকম ছোট ছোট আমরা ক্ষুদ্র অংশ ক্ষেত্রফল নিয়ে যুক্ত করতে পারি, এবং সব কটা থেকে ইলেকট্রিক ফ্লাক্স কত যদি নির্ণয় করতে হয় তখন আসে ফাই সমান ইন্টিগ্রেশন ই ডট ডিএস। অবশ্যই এটা ক্লোজ ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রেশন, এখানে আসে এস ই ডট ডিএস। এটাকে ভাঙা হয় তখন এটা আসে ই ডিএস কস থিটা, এটা হচ্ছে ক্লোজ লুপ সারফেস ইন্টিগ্রেশন। এটা মাথায় রেখে দিও। এটা যখন কোন একটা বদ্ধ কোন একটা জায়গায় ফ্লাক্স আছে সেখানে টোটাল যদি ফ্লাক্সটা আমাকে বের করতে বলে তখন আমরা ইন্টিগ্রেশন করে দিই, ইন্টিগ্রেশন করে বেরিয়ে যাই। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের একটা সূত্র ফাই সমান ই ডট এ, সেখান থেকে ই কস থিটা হয়। আর এখান থেকে একটা সূত্র আসছে ফাই সমান টোটাল যদি ইন্টিগ্রেশন করা হয় ই ডট ডিএস, কারণ ই হচ্ছে ওপরের দিকে। ঠিক আছে, ই আর ডিএস আমরা করব তখনই আমরা ফ্লাক্স পাবো। তো এদিকে ই আছে আর এদিকে ডিএস আছে, এদের দুজনের ডট প্রোডাক্ট থেকে আমরা ফ্লাক্স পাবো। তো সব কটা ফ্লাক্সকে যুক্ত করা হয়, যুক্ত না করে আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দিলাম। আমাদের যে প্রবলেমগুলো শুরু হচ্ছে, যে এই টপিকটার পর আর কোনো টপিক নেই, এইখানেই শেষ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে গাউসের উপপাদ্য। ঠিক আছে, এই টপিকটাই আমাদের শেষ। গাউসের উপপাদ্য কি বলছে, যে কোন একটা ক্লোজড সার্কেল আছে, ক্লোজড লুপ আছে, এরকম একটা ধরো ক্লোজ লুপ আছে। তো এই ক্লোজ লুপে একটা আধান আছে প্লাস কিউ মানের আধান। ঠিক আছে, এই আধানটার জন্য টোটাল কত ফ্লাক্স নির্গত হবে এই ক্লোজ লুপটা থেকে। ঠিক আছে, এর পরিমাণটা কত সেটা আমাদের বিজ্ঞানী গাউস দিয়েছে। কি বললাম, একটা বদ্ধ লুপ আছে, এই বদ্ধ লুপের ভেতরে একটা আধান আছে, ওই বদ্ধ লুপের ভেতরে আধানটার জন্য টোটাল কত ফ্লাক্স নির্গত হবে এই বদ্ধ লুপ থেকে সেটা আমাকে সেটা গাউস বলে দিয়েছে, এবং তার মান সেটাকে আমরা ফাই দিয়ে ডিনোট করি। ফাই সমান আমাদের লেখা হয় তো যে আধানটা ভেতরে আছে কিউ বাই এপসাইলন নট। ঠিক আছে, যেখানে এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই বদ্ধ তলের ভেতরে যে আধান আছে তার 1/এপসাইলন গুণ। এটা গাউস বলছেন। লেখাগুলো কিন্তু সব তোমরা নোটে পেয়ে যাবে, এখানে জাস্ট বুঝে নাও জিনিসগুলো, লেখাগুলো সব নোটে পেয়ে যাবে। সো গাউস যেটা বলছে যে এই কোন একটা বদ্ধ লুপ আছে, ওই বদ্ধ লুপের ভেতর থেকে মোট যে অতিক্রান্ত ফ্লাক্স সেটা হচ্ছে যে আধানটা আছে তার 1/এপসাইলন নট গুণ। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের গাউসের উপপাদ্য। এবার ধরো এরকম আছে
একটা কি বলবো, এরকম একটা গোলক আছে, ঠিক আছে, এরকম আমি এখানে ছবি আঁকছি, এরকম একটা গোলক আছে, গোলক আছে মানে ফুটবল টাইপের, ওর ভেতরে আমি একটা কথার কথা প্লাস কিউ আধান দিলাম। তাহলে এখন বলো এখানে ফাই কত হবে? ফাই থাকবে কিউ বাই এপসাইলন নট। এখানেও যদি যদি এই গোলকটাকে হালকা টেনে এইদিকে সরিয়ে দিই তবুও কিন্তু ফ্লাক্স ওটাই থাকবে। যদি এইদিকে গোলকটাকে টেনে এইদিকে সরিয়ে দিই একটু, তখনও কিউ বাই এপসাইলন নটই থাকবে। আর নিচের দিকে সরালে তখনও কিউ বাই এপসাইলন নটই থাকবে, ঠিক আছে। তো একে সরানোর সাথে কোনো সাথ নাই, জাস্ট ওই কিউটা যেন ওর ভেতরে থাকে, মাঝে থাকার কথা বলা হয়নি, জাস্ট বদ্ধ লুপের ভেতরে থাকার কথা বলা হয়েছে। এখানে কিউ বাই এপসাইলন নট হবে। নেক্সট এবার ধরো এরকম সিস্টেম আছে, এই কিউবটার ঠিক ভেতরে একটা আধান আছে কিউ, এর জন্য এই কিউবটার ভেতর থেকে টোটাল ফ্লাক্স কত নির্গত হবে? ফাই সমান কিউ বাই এপসাইলন নট। টোটাল ফ্লাক্স প্রত্যেকটা বদ্ধ তলের ভেতরে যদি কিউ আধান থাকে, টোটাল ফ্লাক্স যেটা নির্গত হবে সেটা হচ্ছে কিউ বাই এপসাইলন নট নির্গত হবে। যদি এই আধানটাকে হালকা ডান দিক বাঁ দিক সরানো হয় তখনও কিন্তু কিউ বাই এপসাইলন নটই হবে। 6টা তল কিউব হয়, সবকটা তলের মধ্য দিয়ে টোটাল যদি বলা হয় টোটাল কিউ বাই এপসাইলন নট। এই কিউটা ইন লেখা হয়, কিউ ইন, এই কিউটা কিন্তু ইন লেখা হয় মানে এনক্লোজড, মানে ভেতরে যে আধানটা আছে কিউ ইন, ভেতরে যে আধানটা আছে, ভেতরে যে আধানটা আছে সেই ভেতরে আধানটার জন্য কিউ লেখা হয়। এবার ধরো এরকম আছে, এই আধানটা এই জায়গায় নেই, ঠিক আছে, এই আধানটা এবার এই জায়গায় নেই, ঠিক আছে, এটাও মুছে দিলাম। আধানটা এবার এই জায়গায় নেই, আধানটা আছে ধরো এই কোণে আছে, এই কোণে যদি থাকে তাহলে কি, তাহলে এবার বলো যে টোটাল ইলেকট্রিক ফ্লাক্স কত হবে এই আধানটা কোণে থাকার জন্য। একটা কিউব, এই কিউবটার ঠিক এই পয়েন্টটায় আমি আধানটা রেখেছি, এই পয়েন্টটায়, ঠিক আছে। সো এই পয়েন্টটায় যদি আধানটা রাখি, এই আধানটার সাথে তাহলে লম্বভাবে যেই বলরেখাগুলো নির্গত হবে সেগুলি আমাদের ফ্লাক্স। তাহলে এইখানে যদি আধানটা রাখি তাহলে এই দিক বরাবর যে বলরেখাগুলো নির্গত হবে সেগুলো তো লম্বভাবে থাকছে না, থাকছে কি না। তারপরে এই তল বরাবর যেগুলো থাকছে সেটাও থাকছে না, এই দিকে তল বরাবর, আর এই দিকে তল বরাবর যেটা সেটাও কিন্তু থাকছে না। তার মানে 3টে তল বাদ যাচ্ছে, একটা তল যাচ্ছে এই দিকের তলটা মানে এই উপরের তলটা, এটা বাদ, এই সাইডের তলটা এটাও বাদ, আর এই সাইডের তলটা, এই 3টে তল তার মানে আমাদের বাদ যাচ্ছে। তার মানে ওই 3টে তল দিয়ে আমাদের কোনো ইলেকট্রিক ফ্লাক্স কিন্তু নির্গত হবে না, বাদ বাকি 3টে তল দিয়ে হবে, ঠিক আছে। মানে এই নিচের তলটা দিয়ে হবে, এই তলটা দিয়ে হবে, আর এই তলটা দিয়ে হবে, লম্বভাবে নির্গত হবে। তো টোটাল 6টার মধ্যে 3টে তলের মধ্য দিয়ে আমরা ইলেকট্রিক ফ্লাক্স পাচ্ছি। যদি এই যে আমাদের যে আধানটা, সেই আধানটা কোন একটা কর্নারে রাখা আছে, এই জায়গায়, তাহলে এই আধানটার কত ভাগ, তোমাদের ক্লাসের গঠন বলে একটা চ্যাপ্টার ছিল, তোমাদের দেখবে সেখানে 11 বা 12 আমার ঠিক মনে পড়ছে না, কেমিস্ট্রিতে, সেখানে একটা ঘনকের শীর্ষবিন্দুতে যদি একটা বস্তু থাকতো বা কণা থাকতো, তার কত শতাংশ ঘনকের ভেতরে থাকতো? 1/8, মানে 8 ভাগের 1 ভাগ। তাহলে এইখানে আধানটা রাখা আছে, এই আধানটার কত ভাগ ভেতরে আছে? 1/8 ভাগ। তাহলে এখানে আমরা ফাই সমান কিউ ইন আছে 1/8 ইন্টু কিউ, ঠিক আছে, আর 1/এপসাইলন নট, তাহলে কিউ বাই 8 এপসাইলন নট হবে, ঠিক আছে, এটা হচ্ছে কিউ ইন। এবার এই 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 যে ফ্লাক্সটা কোনটার জন্য? এইটা বাদ, এইটা বাদ, 3টে বাদ, এই উপরের সারফেসটা বাদ, এই দিকের সারফেসটা বাদ, এই দিকের সারফেসটা বাদ, 3টে সারফেস বাদ, বাদ বাকি 3টে দিয়ে এই ফ্লাক্সটা আমাদের নির্গত হচ্ছে, মাথায় থাকবে। আচ্ছা স্যার, ঠিক আছে। এইবার ধরো এই বাদ বাকি 3টের কথা না বলে পরীক্ষায় বললো এইখানে আধানটা আছে, আর আমাকে শুধুমাত্র এই দিকের যে ফ্লাক্সটা আছে, এই দিকের যে তলটা আছে, এই তলটার জন্য বের করতে বলছে। মানে এমনিতেই 3টে তলের মধ্য দিয়ে বেরোচ্ছে, বাকি 3টে তলের মধ্য দিয়ে বেরোচ্ছে না। এবার কোশ্চেন হচ্ছে ওই 3টে তলের মধ্যে যে কোনো একটা তলের জন্য বলো, তখন কি হবে? তখন ফাই সমান হচ্ছে কি আছে, কিউ বাই 8 এপসাইলন নট। এবার আমাদের ফ্লাক্সটা চাইছে কি 3টের মধ্যে যে কোনো একটা তল, তার মানে 3টের মধ্যে যে কোনো একটা তল 1/3, তখন এটা হবে কিউ বাই 3/8 24, সো 24 এপসাইলন নট। বোঝা গেল? যদি দুটো বলতো তাহলে কি বলতাম? 3টের মধ্যে দুটো, 3টের মধ্যে এখানে কি আছে একটা, যদি দুটো বলতো তাহলে 1-এর জায়গায় 2 বসাতাম। বোঝা গেল? 3টের মধ্যে যে কোনো একটার মধ্যে বলেছে, সো কিউ বাই 24 ইন্টু এপসাইলন নট।
যদি আমি শীর্ষবিন্দুতে রাখি, 6টা তলের মধ্যে প্রত্যেকটার মধ্যে দিয়ে কিন্তু আমাদের ইলেকট্রিক ফ্লাক্স যাবে না, যে কোনো 3টের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফ্লাক্স যাবে। এই দিক বরাবর ইলেকট্রিক ফ্লাক্স যাবে না, এর সাথে এই দিক বরাবর যাবে না কো, আর এই দিক বরাবর যাবে না। কেন যাবে না? কারণ বলরেখাগুলো ইলেকট্রিক ফিল্ডের সাথে কত সমান্তরালে আছে, আমার চাই 90 ডিগ্রিতে, তা নাহলে তো হবে না। আরেকটা কনসেপ্ট আছে, ধরো এখন কেস আছে, ধরো আর আধানগুলো কি আছে, আধানটা রাখা আছে এই তলের ঠিক মাঝে, আধানটা এই তলের মাঝে আছে। দেখো কেমন আছে আধানটা ঠিক এইটা, ধরো এই দিককার যে বাঁ দিকের তল, এটা হচ্ছে সেই তলটা, এই তলের এটা আধানটা ধরো এই ঠিক মাঝে এরকম করে প্রবেশ করানো আছে। তাহলে এই আধানটার মাঝে এরকম করে প্রবেশ করানো আছে, তাহলে অর্ধেকটা থাকছে ভেতরে আর অর্ধেকটা থাকছে বাইরে। আধানের অর্ধেকটা কিউবের ভেতরে, আধানের অর্ধেকটা কিউবের বাইরে। তাহলে আধানের অর্ধেকটা যদি কিউবের ভেতরে থাকে, তাহলে ফাই কি লিখবো, কিউ ইন একটা লিখবো, কিউ ইন বাই এপসাইলন নট। এই কিউ ইনটা কত, এই কিউ ইনটা আধানের অর্ধেক, তার মানে কিউ বাই 2 ইন্টু এপসাইলন। ঠিক আছে, যদি এরকম জায়গায় থাকে, বোঝা গেল? এটাও কিন্তু পরীক্ষায় আসে কিন্তু, যে কিউ ইন বাই এপসাইলন যদি একটা সমতল বা একটা বাহুর মাঝে রাখা আছে, তখন হয় কিউ বাই 2 এপসাইলন। ঠিক একইভাবে যদি এরকম ধরো একটা তল নিয়েছি, একটা টেবিল, ঠিক আছে, এটা ধরো একটা টেবিল, ধরো একটা টেবিল নিয়েছি আমি এরকম এটা একটা টেবিল, ঠিক আছে, এটা একটা টেবিল। সো এই টেবিলের এইগুলো হচ্ছে একটা ধরো টেবিলের যে পায়াগুলো থাকে সেগুলো, এর ওপরে আমি একটা কিউ আধান রেখেছি। তো এর জন্য কি হবে, এটাও সেম, তার মানে এটা হচ্ছে টেবিল, এই টেবিলের ওপর আমি এটা রেখেছি, ঠিক আছে। তো এর অর্ধেকটা তো ওপরে আছে, ওর জন্য তো ইলেকট্রিক ফিল্ড লাইন আমরা পাবো না, বলরেখা তো ওপরের দিকে চলে যাবে, সেটা তলকে তো লম্বভাবে ভাগ করবে না। অর্ধেকটা যেটার সঙ্গে টাচ করে আছে, মানে অর্ধেকটা আছে, সেই অর্ধেকটার জন্য আমরা বলরেখা সংখ্যা পাবো, মানে ফ্লাক্স পাবো। তো এর জন্য কি হবে, যদি ফাই বের করি, সেটাও হবে হাফ কিউ বাই এপসাইলন নট। একটা চোঙ আছে, ঠিক আছে, এরকম একটা ধরো এবার চোঙ আছে, আমি চোঙ নিয়েছি, তো এই পয়েন্টটা থেকে আমি এরকম অ্যাড করেছি, আর একটা এই পয়েন্টটা থেকে অ্যাড করেছি। চোঙ আছে, আর চোঙের এই পয়েন্টটায় আমি আধান আচ্ছা, চোঙের যদি এই পয়েন্টটায় আধান রাখি তাহলে কি হতো, চোঙের যদি এই পয়েন্টটায় আধান রাখি, তার মানে সেই একই কেস যে টেবিলের ওপর রাখা সিস্টেমটার মতো, টেবিলের ওপর রেখেছি। সো একই কেস, যদি চোঙের এই জায়গাটায় আমি আধান রাখতাম, কিউ আধান দিয়ে আমি যদি ফাই জিজ্ঞাসা করতাম, তার মানে কিউ বাই 2 এপসাইলন নট হতো, কারণ আধানটা আবদ্ধ নেই, ঠিক আছে। এইদিকে একটা চোঙ লাগাইছো, এইদিকে একটা চোঙ লাগাও, তাহলে কি হয়, দুটো চোঙের মাঝে আছে, মানে সে বদ্ধ অবস্থায় আছে, তখন কিউ বাই এপসাইলন নট হতো। কিন্তু এবার এখানে একটা চোঙকে সরিয়ে নাও, তাহলে একটা চোঙকে সরিয়ে নিলাম মানে আধানটা অর্ধেক হয়ে গেল, তাহলে কিউ বাই 2 এপসাইলন হয়ে যায় তখন। নেক্সট এবার আমাদের যেটা পড়তে হবে, এবার আধানটা এই জায়গায় রাখা নেই, ঠিক আছে, এই যে আগের যে এক্সাম্পলটা দিলাম ওটা যেই অ্যাডভান্স এসছে, আর এখন আরেকটা যে এক্সাম্পল দিচ্ছি, এই পয়েন্টটাই ধরো আধানটা আছে প্লাস কিউ মানের আধান, এবং আমাদের জানতে হবে যে এর জন্য কত ইলেকট্রিক ফ্লাক্স আমাদের নির্গত হচ্ছে। যদি এইটা আমাদের বের করতে চাই, এবং মিডিল পয়েন্টে এখানে একটা অ্যাঙ্গেল আমরা তখন নেব থিটা, ঠিক আছে, অ্যাঙ্গেল একটা নেব থিটা। এটার জন্য ইলেকট্রিক ফ্লাক্স ফাই, এটা হয় কিউ বাই 2 এপসাইলন নট 1 মাইনাস কস থিটা। এটা মনে রেখে দিও যেই জন্য, ঠিক আছে। কোন একটা কোণ আছে, কোণের একদম মিডিল মানে একদম কি শীর্ষ বিন্দুতে আমরা কিউ মানের আধান আছে, যেটা থিটা কোণ করেছে, তাহলে ওইটার জন্য কোণের কত আধান, কোণের ভেতর থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন, যেটা আমাদের বলা হয় ফ্লাক্স, সেই ফ্লাক্স কত নির্গত হবে, কিউ বাই 2 এপসাইলন 1 মাইনাস কস থিটা। এটা তোমরা নর্মালি সব বই পাবে না, আরিহান্টের যদি কোনো বই থাকে, সেই আরিহান্টের বই দেখবে এটা আছে। এবার ধরো একটা সিলিন্ডার আছে এরকম, এটা একটা সিলিন্ডার ধরো, ঠিক আছে, একটা সিলিন্ডার, এখানে একটা আর এর একটা বাহু দিলাম, আর এই সিলিন্ডারটা আমি এরকম যুক্ত করে দিলাম, এই দিক বরাবর যুক্ত করলাম, এই দিক বরাবর আমি যুক্ত করে দিলাম, ঠিক আছে। তো এরকম আমি এটাকে যুক্ত করে দিলাম, যুক্ত করে দেওয়ার পর এর মিডিল পয়েন্ট থেকে একটা লাইন টানো, এরকম একটা মিডিল পয়েন্ট থেকে লাইন টানলাম, এই মিডিল পয়েন্টে আমরা কিউ মানের আধান আছে, মিডিল পয়েন্টে আমরা কিউ মানের আধান রেখেছি,
কোশ্চেন হচ্ছে এই চোঙের যে বক্রতল, বক্রতল মানে দেখো এটা একটা চোঙ ধরো, ঠিক আছে, এটা একটা চোঙ, তো এই চোঙের এই দিকটা সমতল আর এই দিকটাও সমতল হবে, কিন্তু এই যে উপরের যে পার্টটা আছে এটা তো বক্রতল। সো এই বক্রতলটার জন্য আমাদের ফ্লাক্স নির্ণয় করতে বলেছে। কি করে নির্ণয় করব শোনো, এই দিক বরাবর যদি আমি একটা লাইন টানি আর এই দিক বরাবর যদি আমি একটা লাইন টানি, তাহলে এইটা একটা শঙ্কুর মতো হলো না, উপরটার এটা একটা শঙ্কু, এই অ্যাঙ্গেলটা তাহলে কত, এই অ্যাঙ্গেলটা এখানে যদি আমি একটা লাইন টেনে দিই এরকম, তাহলে এটা একটা শঙ্কুর মতো হলো, আর এইটা একটা সমকোণী ত্রিভুজ, তার মানে এই অ্যাঙ্গেলটা কত 45 ডিগ্রি, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, এটা 90, এটা 45 ডিগ্রি। সেম সেম একই রকম ভাবে এইটার সাথে যদি আমি জয়েন করি এদিকে, আর এটার সাথেও যদি এইদিকে জয়েন করাই, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হলো, এই অ্যাঙ্গেলটা তো তখন আমাদের 45 ডিগ্রি হলো, তাই না। এবার যদি ফাই যদি আমি এখানে নির্ণয় করতে যাই, ফাই সমান যদি নির্ণয় করতে চাই, তার মানে এটা কি হবে, এই টোটাল যে ফ্লাক্স ফাই যদি আমরা নির্ণয় করতে চাই, এর মধ্যে এটা বক্রতল, তাহলে এটা কার্ভ সারফেস আমি লিখলাম সিএস, তাহলে সেটা হচ্ছে ফাই টোটাল, যেটা ফাই টোটাল মাইনাস এই দুটো দিক থেকে বাদ দিয়ে দাও, তাহলে 2 ফাই অফ প্লেন সারফেস পিএস। তাহলে এখানে আমি লিখে দিই যদি পি কার্ভ সারফেস সমান ফাই টোটাল মাইনাস 2 ফাই প্লেন সারফেস। এবার প্লেন সারফেস দিয়ে কত প্রবাহিত হবে সেটা যদি আমি জানতে চাই, ঠিক আছে, তাহলে এইখানে ফাই প্লেন সারফেস কটা আছে, দুটো আছে, তার মানে এটা হচ্ছে 2 ফাই যদি একটার জন্য বের করতে চাই আমি, তাহলে হচ্ছে কিউ বাই 2 এপসাইলন 1 মাইনাস কস কত হবে এখানে 40 ডিগ্রি, আচ্ছা কস 45 ডিগ্রি বা কস থিটাই আমি এখানে লিখলাম, ঠিক আছে, কস থিটা লিখলাম, তার মানে এটা কিউর জন্য হলো, মানে ফাই একটার জন্য হলো। এবার 2 ফাই যদি আমি করি, 2 ফাই প্লেন সারফেসের জন্য করি, তাহলে উপরে একটা 2 দিয়ে গুণ হবে, তাহলে সেক্ষেত্রে এটা হবে কিউ বাই 2 এপসাইলনের জায়গায় দুইটা তো কেটে যাবে, তাহলে এখানে শুধু একটা থাকবে যে কিউ বাই এপসাইলন নট হবে, আর এখানে থাকছে 1 মাইনাস কস থিটা। তাহলে টোটালটার জন্য এই কিউটা যদি মাঝে থাকতো আর কোশ্চেনটা যদি জিজ্ঞাসা করা হতো টোটাল বদ্ধ লুপের জন্য কত ফ্লাক্স, তাহলে কিউ বাই এপসাইলন নট হতো, বাট এবার কি হবে মাইনাস আছে, সো মাইনাস এখানে দিলাম, আর 2 কিউ পিএস এর জন্য হচ্ছে কিউ বাই এপসাইলন নট আর 1 মাইনাস কস থিটা, সো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস কস থিটা যদি আমি দিই, এখানে একটা কাটাকুটি হয়ে যায়, এই কিউ বাই এপসাইলন নট আর এই কিউ বাই এপসাইলন নট যদি কেটে যায়, তাহলে কিউ বাই এপসাইলন নট আর এখানে কস থিটা পড়ে থাকছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের কার্ভ সারফেসের মধ্য দিয়ে কত আধান যাচ্ছে যেটা। এবার এখানে 45 যদি বসাও তাহলে 1/√2, সো কিউ বাই √2 এপসাইলন নট। এই কনসেপ্টটার উপর বেস করে একটা কোশ্চেন দিয়েছে, এ ক্লোজ সারফেস কনসিস্টিং অফ অ্যান ইনভার্টেড কোন, মানে উল্টো দিকে করানো আছে, অফ হাইট এইচ অ্যান্ড বেস রেডিয়াস আর হেমিস্ফিয়ার রেডিয়াস আর, এই যে হেমিস্ফিয়ারটা আছে অর্ধগোলক এরও রেডিয়াস আর। এবার বলছি যা ইলেকট্রিক ফ্লাক্স থ্রু দা কোনিক্যাল সারফেস, তার মানে এটা কোন ধরনের কেস, একটা টেবিল আছে, টেবিলের ওপর আমি আধান রেখেছি, এটা হচ্ছে সেই কেস, তাহলে তার জন্য কত হতো, টেবিলের ওপর যদি আধান রেখেছি তার জন্য হতো কিউ বাই 2 এপসাইলন নট, তাই না। অর্ধেকটার জন্য তো তড়িৎ বলরেখাগুলো লম্বভাবে ছেদ করতে পারবে, অর্ধেক তো ছেদই করবে না, সেজন্য কিউ বাই 2 এপসাইলন। এবার এটা আমাদের এইটা হতো উত্তর, ঠিক আছে, কিন্তু এখানে বলে দিচ্ছে সেটা নাকি এন কিউ বাই 6 এপসাইলন নট কেটে থাকছে, তাহলে কিউ যদি কাটে আর এটা 2 এপসাইলন নটের সঙ্গে 2 এপসাইলন নট কেটে এখানে 3, তাহলে এন এর মান হচ্ছে 3, তার মানে এইখানে যে অ্যান্সারটা সেই অ্যান্সারটা হবে আমাদের 3। এবার এই কনসেপ্ট আগের যে কনসেপ্টটা বুঝালাম, এই কনসেপ্টটার উপরে দেখো এখানে একটা জেই অ্যাডভান্সের কোশ্চেন আছে, জেই অ্যাডভান্স, এটা 2022 বা 24 সালের কোশ্চেন, আমার ঠিক মনে নাই, এর উত্তরটাও দেখবে এন এর মান 3 আসবে, তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে, এইটা আশা করি তোমরা পারবে। এবার ছোট ছোট কিছু কোশ্চেন আছে যেগুলো আমরা এখন করব। কোশ্চেন এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সেমিস্টার 3 এর জন্য। তাহলে এখানে ফাই বি যদি আমি নির্ণয় করি, তাহলে ফাই বি এর টোটাল আধান কত, এখানে 2 কিউ, আর এই যে মাইনাস কিউটা আছে এটাও তো বি এর মধ্যে আছে, সো 2 কিউ মাইনাস কিউ বাই এপসাইলন নট, তাহলে কিউ বাই এপসাইলন নট কিউ বি, আচ্ছা সরি ফাই বি। আর ফাই সি এর জন্য যদি করি, ফাই সি এর জন্য প্লাস মাইনাস, তার মানে এটা হচ্ছে 0, আর
ফাই যদি আমি ডি এর জন্য করি তাহলে ফাই ডি এর জন্য আছে শুধু আছে মাইনাস কিউ আধান, সো মাইনাস কিউ বাই এপসাইলন নট। আর একটা আছে ফাই এর জন্য, সো ফাই এ যদি আমি করি তাহলে টোটাল আধান কত আছে 2q, সো 2q। আচ্ছা প্লাস এখানে একটা কিউ আছে, সো প্লাস কিউ মাইনাস কিউ বাই এপসাইলন নট, সো 2 আর 1 3, 3 থেকে একবার দিলে 2, সো 2q বাই এপসাইলন নট। এবার ঋণাত্মক থেকে শুরু করেছে তাহলে সবার আগে আসবে কিউ ডি, ঠিক আছে, এবং ঊর্ধ্বক্রমে তারপরে আসবে কিউ সি, আর তারপরে আসবে কিউ বি, আর তারপরে আসবে আমাদের কিউ বলছে এগুলো ফাই হবে, তাহলে ডি সি বি এ, সো ডি সি বি এ, অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখো। আচ্ছা এটা আমরা করেছি, ঠিক আছে, এটা আমরা করেছি, এটা আমরা হোমওয়ার্ক দিয়ে দিলাম, ঠিক আছে। নেক্সট এই কোশ্চেনটা দেখো এক্ষুনি করলাম, এই টাইপের একটা কোশ্চেন, এটাও হোমওয়ার্ক, যেগুলো হোমওয়ার্ক দিলাম সেগুলো ট্রাই করবে, কোশ্চেনগুলো খুবই সহজ সহজ কোশ্চেন। এই কোশ্চেনটা আমরা করা হয়নি কিন্তু এর ধর্মটা বলে দিয়েছি যে বলরেখার সংখ্যা যেটা, ঠিক আছে, বলরেখার যেটা সংখ্যা, বলরেখার সংখ্যা এটা সমানুপাতিক হচ্ছে আধানের মান, ঠিক আছে, আধানের যেটা মান তার সাথে। এবার দেখো তাহলে Q1 বাই Q2, আমাদের Q1 আর Q2 এর মান নির্ণয় করতে চেয়েছে, Q1 থেকে কতগুলো বলরেখা বেরোচ্ছে সেটা আমাদের গুনতে হবে। এটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12টা আধান বেরোচ্ছে, 12টা বলরেখা বেরোচ্ছে, তাহলে 12, আর এখানে প্রবেশ করছে 1 2 3 4, সো 4 4, তো 4 1 4, 4 3 12, 3:1 উত্তর, অপশন এ অ্যান্সার এটার, ঠিক আছে, অপশন এর অ্যান্সার। তাহলে এই টাইপের কোশ্চেনগুলো এইভাবে করতে হয়। নেক্সট কোশ্চেন, এটার জন্য দেখো এখানে বলা হচ্ছে যে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমাকে বলতে হবে, ঠিক আছে। আমি যদি প্রথমে অপশন এ দেখি, অপশন এ দেখি, এখানে দেখো এটা হচ্ছে মাইনাস কিউ আধান, সো মাইনাস কিউ আধানে প্রবেশ করছে, ঠিক আছে। আচ্ছা এখানেও মাইনাস কিউ আধান, এটাতেও প্রবেশ করছে, আর এখানে প্লাস 4q আধান, 4q আধান থেকে কতগুলো আধান বেরোচ্ছে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, আর 4টের মধ্যে প্রবেশ করছে, মানে এটা আমার ঠিক আছে, দেখে লাগছে ঠিক আছে, কিন্তু দেখে রাখছে ঠিক আছে, কিন্তু এই পয়েন্টটার দিকে একটুখানি নজর দাও। এই পয়েন্টে দেখো একটা বলরেখা আর একটা বলরেখাকে টাচ করছে, যেটা হতে পারে না, তার মানে এটা হতে পারে না। এইটার দিকে একটু নজর দাও, সবই ঠিক আছে, কিন্তু এইখানে যখন মাইনাস কিউতে একটা বলরেখা বা ফ্লাক্স প্রবেশ করলো, তার মানে এই মাইনাস কিউটাতেও একটা বলরেখা বা ফ্লাক্স প্রবেশ করতো, তাই না, কিন্তু তাও সেটা হচ্ছে না, একটাতে একটা ঢুকছে একটাতে দুটো প্রবেশ করছে, তার মানে এটাও হবে না। আচ্ছা এটার ক্ষেত্রে দেখো বলরেখাগুলো এরকম বেঁকানো আছে, তার মানে কি এটা কি সুষম তড়িৎ ক্ষেত্র? না, সুষম তড়িৎ ক্ষেত্রে তাহলে হঠাৎ করে এখানে এমনি স্ট্রেট লাইন কি করে চলে এলো, তাহলে এটাও হবে না। আচ্ছা এটার ক্ষেত্রে দেখো মাইনাস কিউতে এদিকে দুটো প্রবেশ করছে, এই মাইনাস কিউতেও দুটো প্রবেশ করছে, এটাও ঠিক আছে। আচ্ছা বলরেখা কি কোথাও কাউকে স্পর্শ করছে? না, কাউকে এখানে বলরেখা প্রবেশ করেনি, তাহলে এইটা কিন্তু আমাদের ঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। এটা যদি এ বি এটা সি, তাহলে সিটা কিন্তু আমাদের এখানে ঠিক, ঠিক আছে। আর এই কোশ্চেনগুলো তো করে দিচ্ছি, তাহলে যেই মেন যেই অ্যাডভান্স যত যা কোশ্চেন ছিল ইম্পর্টেন্ট সেগুলো আমরা করে দিলাম। তোমাদের কাজ এটার হ্যান্ড রিটেন নোটটা সংগ্রহ করা, যেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আর অবশ্যই এই সমস্ত কোশ্চেনগুলোকে অ্যাটলিস্ট একবার করে প্র্যাকটিস করা, আর যেগুলো হোমওয়ার্ক দেওয়া হলো সেই হোমওয়ার্কগুলোকে কিন্তু তোমাদের করতেই হবে, ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু তোমরা বুঝবে না। পরের দিন আমরা কি করব 60 যে সলিউশন আমরা শুরু করেছিলাম তার যে বাকি পার্টগুলো আছে এই টপিক থেকে যে বাকি পার্টগুলো আছে সেগুলো আমরা সলিউশন করব।